গল্পর হঠাৎ দেখা। লেখিকা নৌসিন আদ্রিতা। অন্ধকার ব্রিজের উপর মধ্যে রাতে লাল শাড়ি পরিহিত এক মানবী রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছে। কোন দিক যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোন দিকে তার হুঁশ নাই, শুধু মাথায় একটাই কথা ঘুরছে, ওই জঘন্য মানুষের হাত থেকে তার বাঁচতে হবে। দৌড়াতে দৌড়াতে শাড়িতে হোঁচট খায়, মুখ থুবড়ে পড়ে একটা ইটের উপর হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। চোখ যখন তার নিভু নিভু, তখন তার চোখ যায় এক যুবকের উপর। এক হাতে হুইস্কি আর এক হাতে ঝুলুচ্ছে জ্যাকেট। মানবীটি অনেক কষ্টে উচ্চারণ করল, হেল্প। কথাটা বলতেই বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল মেয়েটি। যুবকটি মেয়েটির পাশে হাঁটু গাড়ে বসে পড়ল আর নাকের কাছে হাত নিয়ে দেখে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু খুব স্লো। যুবকটি মেয়েটিকে তোলার জন্য কিছু করবে তার আগেই কোথায় থেকে সাসা করে গাড়ির আওয়াজ আসলো। যুবকটি সামান্য ভ্রু কুঁচকালা, তারপর বেশি কিছু না ভাবে জ্ঞানশূন্য মেয়েটিকে পাজাকোলে তুলে পাশে থাকা গাছের আড়ালে লুকিয়ে পড়ল। সে জানে আর যাই হোক ড্রাঙ্ক অবস্থায় ফাইট করতে পারবে না সে, আর মেয়ের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে আর যাই হোক লোকগুলা তার শুভাকাঙ্ক্ষী হবে না। গাড়িগুলা চলে যাইতেই যুবকটি তার বাহুতে থাকা তরুণীরা দিকে তাকায়। চাঁদের আলোতো শ্যামলা বর্ণের মুখ জোড়া বড্ড মায়াবী লাগছে, কোপাল বেয়ে রক্ত পড়ছে ঠোঁটেরও এক কোণ থেকে রক্ত চুয়াচ্ছে। বাম গালে 3 আঙুলের ছাপ দেখেই বোঝা যাচ্ছে কারো শক্তপোক্ত হাতের কাজ এটা। শ্যামলা মুখে লাল ছাপটা বড্ড মানানসই লাগছে, তার অজান্তেই তার মুখ থেকে বের হয়ে গেল শ্যামবতী। যুবকটির ধ্যান ভাঙ্গে তার ফোনে কারো কল আসায়। ব্লুটুথ কানে থাকায় সে সেটা দ্বারা ফোনটা রিসিভ করে। ফিহাব হ্যালো আকাশ কয়, তুই মামুনি টেনশন করচ্ছে? আকাশ, হ্যাঁ। যুবকটির নাম আকাশ, শেষের ফার্স্ট ব্র্যাকেট বিসর্গ। সব কথা পরে হবে, তুই আগে আমার লোকেশন ট্রেস করে সেখানে একটা ড্রাইভার পাঠা ফার্স্ট। ফিহাব, ইউ ওকে ব্রো, কোন সমস্যা? অস্থির হয়ে আকাশ, তোকে আমি যেটা বললাম সেটা কর, নোট এ সিঙ্গেল ওয়ার্ড। ফোনটা কাটে দিয়ে ফিহাব, খারুস শাকচুন্না, দোয়া করি তোর কপালে কোন শাকচুন্নি আসে ভর করে, অসভ্য বর্বর খাবিস খাটাস। ফোনের স্ক্রিনের দিকে তাকায়, কারণ সামনাসামনি বলার সাহস তার নাই। কিছুক্ষণের মাঝেই সেখানে আসে পড়ল বড় এক বিএমডব্লিউ কার। গাড়ি দেখেই আকাশ মেয়েটাকে কোলে নিয়েই উঠে পড়ে। ড্রাইভার তার স্যার। এর কোলে একটা মেয়েকে দেখে হতবান। 4 বছর পরে সে তার রাগী স্যারকে কোন মেয়ের সংস্পর্শে এসেছে। ড্রাইভারকে ওর দিকে হা করে তাকায় থাকতে দেখে রাগে চেঁচায় ওঠে। আকাশও ড্রাইভ করার জন্য কি আপনার পা ধরব? আকাশের চেঁচানোতে ভয় কাপা কাপা হাতে ড্রাইভ করতে লাগলেন ড্রাইভার। ওরা বাসায় পৌঁছাতে পৌঁছাতে আসেন পরিচয় পর্বে। আকাশ রায়জাদা, যেমন নাম তেমনই তার প্রতাপ, সেই আমলের রাজাদের বংশের ছেলে সে। নিজস্ব বিজনেস আছে, দেখতে কোন রাজাদের চেয়ে কম সুন্দর না। ছোট ছোট চোখ খাড়া করে, সুন্দর করে স্পাইক করে রাখা চুল, দুধে আলতা গায়ের রং, ফরেনারদের মতো দেখতেও কোন কোরিয়ান হিরো থেকে কম না। হাইট ও 6 ফুটের মতো। গম্ভীর, রাগ চোটা আর মিস্ট্রিয়াস একজন ব্যক্তি, যাকে বুঝার স্পর্ধা কারো হয়নি। আর মেয়েটার পরিচয় না হয় তার মুখেই শুনবেন, নাম নৌসিন। গাড়ি বাসায় পৌঁছাতেই আকাশ নৌসিনকে কোলে তুলেই নিয়ে গেল তার রুমে। ফিহাব হতদম্ভ হয়ে দাঁড়ায় আছে, মুখটা হা করে। আকাশ সেদিকে তোয়াক্কা না করে ফিহাবকে ক্রুজ করে যায়, নৌসিনকে বেডে শুয়ায় দেয়। আর ততক্ষণে একটা লেডি ডক্টর আসে। চোখ মুখে ঘুমু ঘুমু ভাব দেখেই বোঝা যাচ্ছে ঘুম থেকে জোর করে উঠে আসেছে। আকাশ গার্ডতে থাকতেই তার গার্ডকে বলে ওর বাসা পৌঁছানোর সাথে সাথে যেন একটা ফিমেল ডক্টর নিয়ে আসে, না হলে সবার গর্দান নিবে ব্যাস। গার্ডরা ভয়, কাছের একটা ডক্টর নিয়ে আসে। অবশ্য ফিমেল গার্ডও ছিল, কারণ আকাশ মেয়েদের রেসপেক্ট করে। ডাক্তার চেক আপ করে, অবাক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়। ডাক্তার, মিস্টার আকাশ, হাউ কুড ইউ? আকাশও মানে অবাক হয়ে। ডাক্তারও কেউ তার বউকে এত নির্মমভাবে অত্যাচার করে? ঘৃণার কণ্ঠে আকাশও, হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট? ভ্রু কুঁচকে, এই আমার স্ত্রী না। তারপর আকাশ সব বলল। ডাক্তার, আই এম সরি মিস্টার আকাশ, বাট এই মেয়েটাকে প্রতিনিয়ত শারীরিক মানসিক বিভিন্নভাবে টর্চার করা হয়েছে। এর সারা শরীরে মার এর দাগ, এই দেখুন। হাতের কাছ থেকে ব্লাউজটা খানিকটা সরায়। আকাশ অবাক হয়ে দেখছে শুভ্র কোমল হাতে কালসিটে পরা দাগ। ডাক্তার, শুধু তাই নয়, এই দেখুন পিঠের কাছ থেকে কাপড় সরায়। ফিহাব চোখ ফিরায় নেয়, কিন্তু আকাশ সেটা করে না। আকাশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, দেখছে পিঠে চাবুকের দাগ, সাথে পোড়ার চিহ্ন। আকাশ একবার নৌসিনের মুখের দিকে তাকায়, এতটা মায় ভরা চেহারা যেটার দিকে তাকালে সব রাগ নিমিষেই উধাও হয়ে যাবে। এমন মায়াতে ঘেরা একটা মেয়েকে কেউ আঘাত কি করে করে সে সেটাই ভাবছে মুহূর্তে। তার মাথায় রক্ত চড়ে, ইচ্ছা করছে লোকগুলাকে কেটে টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াতে। ডাক্তার নৌসিনকে চেক আপ করে, ব্যান্ডেজ করে দেয় আর আকাশের রিকোয়েস্টে ড্রেস চেঞ্জ করে দেয়। ফিহাবের কাছে একটা মেয়ের ড্রেস ছিল তার বোনকে গিফট করার জন্য, ওই সেটাই দিয়ে দিল। আকাশও ডাক্তার, ওর জ্ঞান ফিরবে কখন?
ডাক্তার আমি ঘুমের ইঞ্জেকশন দিয়েছি, কালকের আগে উঠবে না আর প্রেসক্রিপশনের ঔষধগুলা খাওয়ায় দিবেন, এন্ড জ্ঞান ফিরার পরে কমপ্লিকেশন হতে পারে, এই জন্য কালকে অবশ্যই ক্লিনিকে নিয়ে আসবেন ওর। এই যে আমার ভিজিটিং কার্ড, আমাকে ফোন দিবেন, আমি নিজ দায়িত্ব আসে দেখে যাব, বাট এইভাবে মাঝরাতে উঠে আনেন না, ফ্যামিলি আছে বুঝতেই পারছেন। আকাশ আই এম রিয়েলি সরি ডক্টর, আমি খুবই লজ্জিত। ডক্টর ডোন্ট বি, আর মেয়েটার খেয়াল রাখবা কিন্তু তুমি, করে বললাম, মাইন্ড করো না। আকাশ আমার জীবনের চেয়ে বেশি এর খেয়াল রাখবো, নিজের জান দিয়ে হলেও এর গায়ে একটা আঁচড় পড়তে দিব না। আনমনে নৌশিন এর দিকে তাকায় কথাগুলা বলে উঠল। ডক্টর হাহা গুড, আমি আসি তাহলে। আকাশ ডাক্তারের হাসির আওয়াজে সম্মতি ফিরে পায় আর নিজের বলা কথার জন্য খানিকটা ইতস্ত হয়। ফিহাব আজকে শখের উপর শখ খাচ্ছে, সে নতুন করে তার ভাইকে অনুধাবন করছে, এর আগে কোন মেয়েকে নিয়ে এত ভাবতে দেখেনি সে, তার ভাইকে এর আগে কাউকে নিয়ে এতটা কনসাল্ট করতে দেখেনি। সকালের মৃদু আলোতে ঘুম ভাঙ্গে নৌশিনের, অচেনা রুম দেখে ধরফর করে উঠে বসে সে, ভয় তার হাত পা কাঁপাচ্ছে। ভয় আরও দ্বিগুণ করতে নিজের গায়ের দিকে তাকায়, ড্রেস চেঞ্জ দেখে তার অন্তর আত্মা কাঁপে ওঠে। আকাশ সারারাত সোফায় বসে নৌশিনকে পাহারা দিয়েছে, কারণ মাঝে মধ্যেই ওই ভয় ভয় ঘুমের মাঝেই কেমন জানি করচ্ছিল, ভোরের দিকেই চোখ লাগে আসেছিল, কিন্তু এই অসময় ঘুমালে হেলাদের উপর ইফেক্ট করবে, তাই চলে যাই জগিংয়ে। জগিং থেকে আসে নৌশিনকে ভয় গুটিসুটি হয়ে থাকতে দেখে তার কাছে যাইতে লাগে, নৌশিন ভয় পাশে থাকা ফুলদানিটা হাতে তুলে নেয়। নৌশিনভু ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না, না হলে এটা দিয়েই আপনার মাথা ফাটাবো, এটা দিয়ে ফুলদানি দেখায়। আকাশ ওকে ওকে কুলকুল, আমি আসচ্ছি না কাছে, কিন্তু প্রথমে শান্ত হও, তোমার হেলথের জন্য এত হাইপার হওয়া ভালো না। নৌশিন এবার কিছুটা শান্ত হয়, আকাশ নৌশিনকে শান্ত হতে দেখে নৌশিনের কাছে যায়, তাকে নিজের বাহুডোরে আটকায়, তার হাত থেকে ফুলদানিটা নিয়ে নেয়। নৌশিন ছুটার জন্য ছটফট করছে, কিন্তু অসুস্থ হওয়ায় তার উপরে আকাশের মতো ওয়েল ফিটনেস একটা ছেলের সাথে পেরে ওঠা তার পক্ষে সম্ভব না। আকাশও শুনো, আমি তোমার কোন ক্ষতি করার জন্য আনিনি, আমি জানি না তোমার সাথে কি হয়েছিল কালকে রাতে, আকাশ সব বলে। এতক্ষণ উত্তেজনায় সব ভুলে গেলেও আকাশের কথায় কালকে রাতের ভয়াবহ সব কিছু চোখের সামনে ভাসে উঠে, আর না বলে একটা চিৎকার দিয়ে আকাশের বাহুতেই অজ্ঞান হয়ে যায়। নৌশিনের চিৎকারে আকাশের ফ্যামিলির সবাই চলে আসে তার রুমে, আকাশ প্রচণ্ড অস্বস্তিতে পড়ে যায়। আকাশ আম্মু, আসলে এই মেয়েটা। আম্মু আমি জানি ফিহাব সব বলেছে, কিন্তু ওই চিল্লালো কেন আর অজ্ঞানী বা হলো কেন, আমার জানা মতে আমার ছেলেটা দেখতে এতটাও খারাপ না যে একটা মেয়ে অজ্ঞান হবে, সিরিয়াস ভাব নিয়ে। আকাশও তুমি কি আমাকে ইনসাল্ট করছ ইনডাইরেক্টলি? চোখ ছোট ছোট করে। আব্বুহারে না, তোর মা তোকে ডাইরেক্টলি ইনসাল্ট করছে। আকাশও হয়েছে তোমাদের মজা, এবার কেউ ডাক্তারকে ডাকবা, এখানে একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। আব্বু তুই কি ভুলে গেছিস ফিহাব ও ডক্টর? বড় আব্বু এত কষ্ট করে ছেলেকে ডক্টর বানালাম, বাহির থেকে ডাক্তার আনায় টাকা খরচ করানোর জন্য। ফিহাবতা আর বলতে, কালকে তোমাদের আদরের ছেলে রাত 1টার দিকে একটা ফিমেল ডাক্তারকে তুলে আনেছে। আকাশও তো তুই একটা ছেলে, আমি চাই না তুই উইথআউট ওর পারমিশন ওকে টাচ করিস। ফিহাব ভারে আজকে তো আর ব্যান্ডেজ করতে হবে না। আকাশ ওকে ফাইন চেক হার ফার্স্ট। আকাশকে উত্তর না দিয়ে অ্যাটিটিউড নিয়ে নৌশিনকে চেক করল। ফিহাব রিল্যাক্স ব্রো, বেশি কিছু হয়নি, শুধু অতিরিক্ত ভয় সেন্সলেস হয়ে গেছে। আর মনে হয় 2-3 দিন হলো ঠিক মতো খাওয়া দাওয়া করে না, এই জন্য প্রচুর উইক। হালকা পানি ছিটা জ্ঞান ফিরে আসবে, আর আম্মু ছোট আম্মু তোমরা ওর জন্য কিছু খাওয়ার আনো। ফিহাব সবাইকে নিয়ে চলে গেল আর আকাশ আসে নৌশিনের পাশে বসল। আকাশও কি মায়া আছে তোমার মুখে, যে মায়া বারবার আমাকে তোমার প্রতি টানছে, তোমাকে অন্য কেউ টাচ করবে সেটাও সহ্য হচ্ছে না, এতটা পসেসিভ হলাম কি করে? অবাক করার বিষয় হলো আমাদের দেখাই হলো কালকে অনেক রহস্য আছে তোমাকে ঘিরে, যেটা আমাকে বাহির করতেই হবে, আর আমি করবই, আই প্রমিজ ইউ, যে বা যারা তোমাকে হার্ট করেছে তাদের সবাইকে আমি ভয়ঙ্কর মৃত্যু দিব, আই প্রমিজ। আকাশ পাশে থাকা জগ থেকে হালকা পানি ছিটায় দেয়, নৌশিন ধীরে ধীরে চোখ জোড়া খুলে, তার সারা শরীর ব্যথা করছে, উঠার মতো শক্তিও তার মধ্যে অবশিষ্ট নাই। আকাশ নৌশিনকে উঠে বসতে সাহায্য করল। আকাশও তুমি ফ্রেশ হয়ে আসো, আম্মু তোমার জন্য নাস্তা আনছে। নৌশিন খাওয়ার কথা শুনেই তার খিদার অনুভব হলো, 2 দিন ধরে এত ঝামেলায় খাওয়া হয়ে ওঠেনি তার। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠার জন্য চেষ্টা করল, কিন্তু পায়ে ফোস্কা পড়ে থাকার জন্য ব্যথায় কুঁকড়ে উঠল। আকাশ ধরে ফেলল। বিসর্গ, এই মেয়ে দেখছ তো শরীরের অবস্থা কি, দেখি আনার হাত ধরক ধমক দিয়ে। ধমক শুনে নৌশিন ভয় কুঁকড়ে উঠল। আকাশ নিজেকে শান্ত করে নৌশিনকে কোলে তুলে নিল। নৌশিন ছোট ফোট করতে লাগল।
আকাশ রাগে দাঁত কটমট করতেই নৌশিন কেমন চুপসে গেল। নৌশিন কোন রকম হাত মুখে পানি দিয়ে বের হয়ে আসলো। আকাশ পুনরায় ওকে কোলে তুলে নিল। এতক্ষণে আকাশের আম্মু আর বড় আম্মু চলে আসলো। আকাশও তোমরা এক খাওয়াও, আমি গোসল করে আসি। আকাশের আম্মু আর বড় আম্মু নৌশিনের পাশে বসল। আম্মু বা কি মিষ্টি মুখ, নাম কি তোমার মা? নৌশিনও আমি তাকিয়া নৌশিন খান আস্তে করে। বড় আম্মু বা খুব মিষ্টি নাম তো। এইভাবে নানান রকম গল্প করতে করতে পুরা খাবারটা খাওয়াই দিল আকাশের আম্মু নৌশিনকে। নৌশিনও খুব ফ্রি হয়ে গেল তাদের সাথে। তার ভিতরে যে ভয়টা কাজ করছিল সেটা মুহূর্তে কাটে গেল। এরই মধ্যে আকাশের চাচা আর আব্বু আসে নৌশিনের সাথে আলাপ করে গেছে। আকাশ অফিস চলে গেছে, ফিহাব হসপিটাল। আকাশ যাওয়ার আগে বলে গেছে কিছু লাগলে তার মা বা বড়মাকে বলতে। নৌশিন সবার সাথে ফ্রি হলেও আকাশকে তার ভয় লাগুচ্ছে। আকাশ আর ফিহাব বাদে সবার সাথেই তার আলাপ জমেছে। আসেন আকাশের ফ্যামিলি সম্পর্কে জানেনি। আকাশের বাবা আসিফ রায়জাদা, তারা দুই ভাই এক বোন। বোন তার ফ্যামিলি নিয়ে বিদেশে থাকে আর দুই ভাই একই সাথে থাকে। আসিফ রায়জাদা, তার স্ত্রী আরিফা রায়জাদা, আসিফ রায়জাদার বড় ছেলে আকাশ আর ছোট মেয়ে অনিমা। আর তার বড় চাচ্চুর দুই ছেলে, ফিহাব সেটা আকাশের থেকে 1 বছরের ছোট, কিন্তু আরিয়ান সবার বড়, আকাশের 1 বছরের আর ফিহাবের 2 বছরের বড়। সন্ধ্যায় খাটে বসে থেকে অনিমা আর নৌশিন গল্প করচ্ছিল। অনিমা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? নৌশিন এবার খানিকটা চুপসে গেল। অনিমা, হিটস ওকে, তুমি বলতে না চাইলে কোন সমস্যা নাই, টেক ইউর টাইম। নৌশিনকে স্বাভাবিক করতে। নৌশিন, আরে না, তোমাদের বাড়িতে থাকতে দিচ্ছ এইটুকু জানার অধিকার আছে। তুমি এক কাজ করবা, সবাইকে একটু ডাকবা প্লিজ। মাথা নিচু করে। খান বাড়িতে একটা জিনিসও আস্ত নাই। সোফায় মাতাল অবস্থায় পড়ে আছে একটা ছেলে। তার সামনে মাথা নিচু করে আছে গার্ডদের মতো লোকগুলা। যুক্তি, তোরা এতগুলা লোক মিলে একটা মেয়েকে খুঁজতে পারলি না? একটা মেয়েকে। তাহলে তোদের বাঁচে থাকে কি লাভ বল? যুবকটি সবাইকে ফায়ার করতে যাবে তার আগেই মধ্যবয়স্ক একটা লোক আসে আর যুবকটিকে আটকায় দেয়। যুবকটি, লিভ মি ড্যাড, এদের সবাইকে আমি শেষ করে দিব। এরা এতগুলা মিলে আমার পাখিকে খুঁজতে পারেনি, এরা কোন কাজের না ড্যাড, এদের মরাই উচিত। নাজিম শেখনিহাল, শান্ত হও, মেয়েটার যাওয়ার এই ছাড়া কোন জায়গা নাই, অনেক জলদি সে আমাদের সামনে হবে, হেভ পেশেন্স। নিহালও, তাকে না দেখলে যে আমি থাকতে পারি না ড্যাড, তার ওই মায়া ভরা মুখটা না দেখলে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, সে আমার অক্সিজেন ড্যাড, আই ওয়ান হিম ড্যাড, আমি আমার পাখিকে চাই ড্যাড। কথাগুলা বলতে বলতে জ্ঞান হারায় নিহাল। নাজিমা, মেয়েটাকে আমি নিজের হাতে খুন করব, ওর জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। কোন অশুভ সময় সে আমার ছেলের জীবনে আসেছিল? কেন সেদিন হঠাৎ দেখা হয়েছিল তাদের, সে হঠাৎ দেখার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা? এত কষ্ট করে মেয়েটাকে ওই অন্ধকার দুনিয়ায় পাঠাইছিলাম, সেখান থেকেও বাঁচে আসলো, কিন্তু এবার আর না, এবার ওকে পাইলেই শ্যুট করে দিব। নাজিম শেখ রাগে সবগুলা গার্ডকে শ্যুট করে। ভয়ঙ্কর আর থমথমা হয়ে যায় চারিদিককার পরিবেশ। রায়জাদা ফ্যামিলির সবাই বসে আছে। আকাশ থুক্কু, বর্তমানে যেটা এখন নৌশিনেরও রুম, সেখানে। নৌশিন জোরে একটা নিঃশ্বাস নিয়ে বলতে যাবে ঠিক তখনই দেখতে দেখতে 7টা দিন কাটে গেল। সময় কারো জন্য থামে থাকে না, সময় প্রবাহমান। বর্তমানে নৌশিন অনেকটাই সুস্থ। বাড়ির সবাই মাথায় রুলে রাখে নৌশিনকে। সবার বেশ আদরের অনিমা আর নৌশিন এখন বেস্ট ফ্রেন্ড। কিন্তু এই 1 সপ্তাহেও নৌশিন তার ভয়াবহ অতীতের কথা কাউকে জানাতে পারেনি। বলতে লাগলেই তার চোখের সামনে অন্ধকার নামে আসে। কতটা ঘৃণা করলে নিজের চাচা তার ভাসুতিকে এমন একটা দুনিয়ায় পাঠাতে চায় যেখানে কোন মানুষ তার শত্রুকেও পাঠাবে না। সেদিন নৌশিন সবাইকে বলতেই গেছিল, কিন্তু তার আগেই আকাশ আসে। আর আকাশ নৌশিনকে মানা করে এখন কিছু বলতে, কারণ তার মানসিক অবস্থা খুবই খারাপ, মাথায় বেশি চাপ নিলে সমস্যা হবে। সেদিনকার পর থেকে কেউ আর এই বিষয়ে কিছু জিজ্ঞেস করেনি। আজ সবাই যাবে ফিহাবের জন্য পাত্রী দেখতে। পাত্রী নাকি ফিহাবের আম্মু অনেক আগে থেকেই চিনত, তাই কেউ আর এটা নিয়ে কেউ ঘাটায়নি। সবাই রওনা দেয় পাত্রীর বাড়ির উদ্দেশ্য। শুধু যায় না নৌশিন, তার ট্রাভেল করা মানা, তার উপরে কি বা বলেই পরিচয় দিবে। তাই নৌশিন আর অনিমা বাসায় থাকবে আর ওদের সাথে আকাশ ও এই সব মেয়ে দেখতে যাওয়া নিয়ে তার কোন মাথা ব্যথা নাই। নিজের চোখের সামনে নিজের এত বছরের সাজানো স্বপ্ন টুকরো টুকরো করে নিজেকে সাজাচ্ছে রামিসা। কাজল কালো নয়ন পানিতে ছলছল করচ্ছে। শুভ্র হাতে লাল চুড়ি, কপালে ছোট করে লাল টিপ, পরনে নীল রাঙা জামদানি। আয়নায় নিজেকে আর একবার পরক্ষণ করতে না করতেই দরজা দিয়ে রামিসার বোন আর ভাবি আসলো। রামিসাকে উপর থেকে নিচ পর্যন্ত একবার দেখে নিল। রামিসার ভাবি বিরক্ত হয়ে মুখ থেকে চ শব্দ করে ড্রেসিং টেবিলের উপর থেকে লাল লিপস্টিক নিয়ে রামিসার ঠোঁটে লাগায় দিল।
রামিসার বড় বোন তার চোখের কোণা থেকে কাজল নিয়ে বোনের কানের পিছনে লাগায় দিল যাতে কারো নজর না লাগে তার বোনের। সিনথিয়া মাশাল্লাহ, আমার বোনটাকে পরি থেকে কম লাগছে না, পাত্র দেখেই ফিদা হয়ে যাবে। ভাবিতা আর বলতে আমার দুই ননদিনই চাঁদের টুকরো। সিনথিয়া আর ভাবির কথার শুনে রামিসার জায়গায় অন্য কোন মেয়ে হলে নিশ্চয় লজ্জায় কুকরে যেত, কিন্তু রামিসার চোখ দিয়ে অশ্রু ধারা গড়াচ্ছে। সিনথিয়া রামিসার মাথায় ঘোমটা তুলে দিয়ে হলের দিকে পা বাড়ায়। রামিসার পা যেন এগুতে চাচ্ছে না, রামিসার বুকের ভিতর ছোট মনটা চিৎকার করে কান্না করছে, কিন্তু সে আওয়াজ কারো কান অবধি পৌঁছাচ্ছে না। বড়ই নিষ্ঠুর এ দুনিয়া, নিজেদের সম্পর্ক মজবুত করতে অন্য কারো স্বপ্ন ভাঙ্গে চুরমার করতেও কেউ ভাবে না। যাকে এতটা ভালোবাসে আসেছে ছোট থেকে মনের ভিতর পুষেছে, তাকে আজকে কবর দিতে হবে নিজ হাতে, সেটা রামিসা খুব ভালো করেই বুঝতে পারেছে। ভাবিরামি স্মাইল মুখ ওরকম করে রাখলে পাত্রপক্ষ খারাপ ভাববে কানে কানে। রামিসা তার ভাবির দিকে অভিমানী চোখে তাকালো। ঠোঁটের কোণে মিথ্যা হাসি ঝুলায় সোফায় বসে পড়ল রামিসাকে বসতেই তার পাশে মাঝ বয়সী এক মহিলা আসে বসল, দেখেই বুঝা যাচ্ছে রামিসাকে তার অনেক পছন্দ হয়েছে। মহিলা মামনি আমাকে চিনলা? থুতনিতে হাত দিয়ে মহিলাটির কথায় রামিসা মাথা তুলে তাকালো আর সাথে সাথে চমকে উঠল, সে কিছু মাস আগেই এই মহিলাকেই তো সে বাঁচায় ছিল। কিছু মাস আগে এইএসসি এক্সাম সামনে, আর সেদিন ছিল তার বিদায় অনুষ্ঠান। সারারাত জাগে পড়ছিল দেখে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তার ফ্রেন্ডরা, এই জন্য আগেই চলে গেছিল সে। ঝটফট একটা গাউন আর হিজাব বাঁধে দৌড় দেয় গেট থেকে, রিক্সা নিয়ে রওনা দেয় কলেজের জন্য। মোবাইল স্ক্রোল করছিল, হঠাৎ রিক্সা থামানোতে ভ্রুকুচকে যায় রামিসার। এমনিতে লেট হয়ে গেছে আর তার উপরে রিক্সা এইভাবে থামানোতে কিছুটা বিরক্ত হয় রিক্সা আলা মামাকে জিজ্ঞেস করলে সে বলে যে সামনে ভিড় জমেছে। রামিসা ভ্রুকুচকে রিক্সা থেকে নামে, সামনে যায় ভিড় ঠেলে। সামনে যাতেই সে অবাক হয়ে যায়, একটা মাঝবয়সী মহিলা রক্তাক্ত অবস্থায় রাস্তায় ছটফট করছে, কিন্তু সাহায্যের জন্য কেউ আগাচ্ছে না। মুহূর্তে রাগ উঠে গেল রামিসার, সে তাড়াতাড়ি মহিলাটির কাছে যায়, তার মুখে পানি ছিটায়, কিছুটা পানি খাওয়ায় দেয়। বয়স বেশি হলেও মহিলাটি রামিসার মতোই ফিট, মেদহীন শরীর। রামিসা মহিলাটিকে নিয়ে রিকশায় উঠে গেল। রিকশা আলা মামা অবাক হয়ে ভাবছে আজকের যুগে এমন মেয়েও হয় নাকি, যেখানে এতগুলা মানুষ কিছু না করে চুপচাপ দাঁড়ায় ছিল, সেখানে এই মেয়েটা নাকি ওকে নিয়ে নিজেই যাচ্ছে হসপিটালে। রামিসাহ মামা প্লিজ জলদি চলেন, আন্টির অনেক রক্ত পড়ছে। রামিসার কথায় সম্মতি জানায়, রিকশা হসপিটালের দিকে নিয়ে যায়। রামিসা মহিলাটিকে পাশেরই এক হসপিটালে নিয়ে আসে। ভিতরে নিয়ে যাইতেই একজন ওয়ার্ড বয় ম্যাডাম ম্যাডাম করে চিল্লাতে চিল্লাতে ভিতরের দিকে যায় আর একটা ডাক্তারকে সাথে করে নিয়ে আসে। ডাক্তারের মুখে মাস্ক থাকায় রামিসা ডাক্তারের চেহারা দেখতে পারে না, কিন্তু ডাক্তারের মুখে মা শব্দটা শুনে তার বুঝতে বাকি থাকে না এটা মহিলাটির ছেলে। ডাক্তার দ্রুত স্ট্রেচার এ ওটিতে নিয়ে যায়। রামিসা থামতে চাইছিল, কিন্তু তার ফোনে তার বান্ধবীর কল আসায় তাকে যাইতে হয়। কিন্তু যাওয়ার আগে রিসেপশন এর মেয়েটির কাছে নিজের নাম্বার দিয়ে যায়, যাতে মহিলাটি সুস্থ হলো কি না জানতে পারে। তারপরের দিন রামিসা আবার যায়, সেখানে যায় জানতে পারে ডাক্তারটা তার মাকে নিয়ে বাসায় গেছে, বাসায় থেকেই তার বাকি চিকিৎসা করাবে সে। রামিসা কিছু না বলে চলে যায় সেখান থেকে। তারপর এক্সাম শুরু হয়ে যায় আর মহিলাটির কথা বেমালুম ভুলেও গেছিল, আজ আবার চোখের সামনে আসায় মনে পড়ে যায়। প্রায় কিছুক্ষণ রামিসার সাথে কথা বার্তা বলে মহিলাটি ছেলে আর মেয়েকে একান্ত কথা বলার জন্য অনুমতি চান। রামিসার বোনও রাজি হয়ে যায় আর রামিসাকে বলে ছেলেকে নিয়ে তার রুমে যাইতে। রামিসা মাথা দুলায় সম্মতি জানায় আর সোফা থেকে উঠে নিজের রুমের দিকে হাঁটা ধরে। রামিসা আলমারির সাথে হেলান দিয়ে দাঁড়ায় আর যুবকটিকে ইশারা করে বলে বসতে। যুবকটিও মৃদু হেসে বিছানায় বসে। যুবকটি বসতেই রামিসা বলে উঠে, আই এম সরি, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমার স্বপ্ন আছে যেটা আমার লাইফের চেয়েও বেশি ইম্পর্টেন্ট। প্লিজ আপনি বাহিরে যায় সবাইকে বলে দিবেন আমাকে আপনার পছন্দ হয়নি। রামিসার কথায় ছেলেটি মুচকি হাসে, রামিসার হাত ধরে তার পাশে বসায়। হঠাৎ এইভাবে স্পর্শ করাই কিছুটা অস্বস্তিতে পড়ে। বিসর্গ সরি মিস রামিসা, উইথআউট ইউর পারমিশন আপনাকে টাচ করার জন্য। রামিসা হিটস ওকে কম্পিত গলায়। রামিসা তো যুবকটির ভয়েস শুনেই মুগ্ধ হয়ে যায়, এতটা নরম আর মিষ্টি কোন ছেলের কণ্ঠ হতে পারে সেটা ওর জানা ছিল না। এখনো সে যুবকটিকে দেখেনি, না তার নাম জানে। তার পাশে বসা ছেলেটি হয়তো মন পড়তে জানে, তাই তো রামিসার মনের কথা বুঝতে পারে, বলে উঠল, বিসর্গ আমি রায়হান আহমেদ চৌধুরী, ফিহাব। সবাই ফিহাব নামেই চিনে। পেশায় একজন ডাক্তার। রামিসাহ মালিহা রামিসা খান। এইচএসসি দিলাম আর কালকে অ্যাডমিশন নেওয়ার কথা ছিল, কিন্তু কথাটা বলতে লাগেই রামিসার গলাটা ধরে আসলো কান্নায়। ফিহাবও কিন্তু কি ভ্রু নাচায়। রামিসাহ বিয়ের পর তো আর পড়তে পারবো না, তখন তো আগে হবে সংসার, সেজন্য অ্যাডমিশন ক্যান্সেল করাই দিয়েছি। ফিহাবহ বলল বিয়ের পরে পড়তে পারবা না? তুমি করে বলছি, মাইন্ড করো না।
রামিসা হিটস ওকে। আর বিয়ের পরে সংসার সামলাতে হবে প্লাস আদার্স ডিউটি, আর অধিকাংশ ফ্যামিলি বিয়ের পরে পড়াশোনা করা পছন্দ করে না। ফিহাবোবাকি ফ্যামিলিতে কি হয় সেটা আমি জানি না, কিন্তু আমার বউ অবশ্য পড়বে, আর তুমি যদি বিয়ের পরে পড়তে না চাইতা তাহলে আমি কেন আম্মুই আগে তোমাকে জোর করে নিয়ে যাইতো অ্যাডমিশন করাতে। রামিসাহ তার মানে আপনি আমাকে পড়তে দিবেন, আমার স্বপ্ন পূরণ করার সুযোগ দিবেন, আমি ডাক্তার হব? খুশি হয়ে লাফায় ওঠে। ফিহা ভা করে তাকায় আছে যে মেয়ে কিছুক্ষণ আগেই অস্বস্তি আর মুখটা একটু করে বসেছিল, সে মেয়েটাই এখন বাচ্চাদের মতো করছে। ফিহাবুজি ম্যাডাম, এবার তো এই অধমকে বিয়ে করতে আপনার কোন আপত্তি নাই? রামিসার সামনে মাথাটা হালকা নিচু করে। রামিসা খিলখিল করে হাসে, দুই সাইডে মাথা নড়ায়, যার মানে না, তার কোন অসুবিধা নাই। এরই মধ্যে রামিসার ভাবি আসে, তাদের দুইজনকে বাহিরে ডাকতে ফিহাব বলে দেয় তারা আসছে। ভাবি যাইতেই ফিহাব রামিসার কপালে নিজের অধর ছোঁয়ায়। রামিসা প্রথম কোন ছেলের স্পর্শ পায়, কাঁপে উঠে, আবেশে চোখটা বন্ধ করে নেয়। কিছু পর যখন কপালে ঠোঁটে আভাস পায় না, তখন সামনে তাকায়, দেখে সামনে কেউ নাই, তার মানে ফিহাব চলে গেছে। লজ্জায় রামিসা দুই হাত দিয়ে মুখ ঢাকে নেয়। কিছুক্ষণ পরে তার বোন আসে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে। সিনথিয়াও, কংগ্রেস বনু, ওদের তোকে খুব পছন্দ হয়েছে, আজকেই তারা কাবিন করাই দিতে চায়। রামিসা হাজকে মানে এত তাড়াতাড়ি? সিনথিয়া, হারে বোকা, কান্না করচ্ছিস কেন? আজকেই কি তোকে পাঠাও দিবে নাকি? আজকে শুধু কাবিন পড়াবে, 4 বছর পরে ধুমধাম করে তোকে নিয়ে যাবে, যাতে তুই তোর স্বপ্ন অ্যাচিভ করতে পারিস। রামিসা, কিন্তু আব্বু তো বলল আমাকে আর পড়াবে না, মন খারাপ করে। সিনথিয়া, তোর পড়াশোনার খরচ ফিহাব নিজে বহাবে, আর যেহেতু তুই কাবিনের পরে লিগালি ফাহাবের বউ হয়ে যাবি, তখন তোর সমস্ত দায়িত্ব আর ডিসিশন তোর বরের হবে, আর এই জন্যই ফিহাব কাবিনের প্রস্তাবটা রাখেছে, বুঝলি পাগলি। রামিসা এক ধ্যানে শুনচ্ছিল সিনথিয়ার কথা, তার মনের মাঝে আলাদা এক ভালো লাগার বাতাস ছুঁয়ে গেল। সে ভাবতেও পারেনি তার লাইফে এমন একটা মানুষ আসবে যে তাকে এতটা প্রায়োরিটি দিবে। নৌশিন আনমনে আকাশ দেখছে, হাতে তার এক মগ কফি, তার পাশেই দাঁড়ায় আছে আকাশ। আকাশও কি ভাবচ্ছ? আকাশের দিকে তাকায়। নৌশিন চমকে উঠল। নৌশিনও না মানে ইয়ে আসলে থতমত খায়। আকাশও সবার সাথে এত ফ্রি, তাহলে আমার বেলা এত জড়তা আর ভয় কাজ করে কেন? নৌশিন এর দিকে এগুতে এগুতে। নৌশিনও না আসলে হয়েছে কি, আমি পিছাতে পিছাতে। আকাশও থাক, আর পিছাতে হবে না, এবার ঝটপট বলে ফেলো কি ভাবিচ্ছিলা? নৌশিনও, আমি তো এখন সুস্থ তাই ভাবচ্ছিলাম। আকাশও, কি ভাবচ্ছিলা? দাঁতে দাঁত পিষে। নৌশিনও, একটা বা বাড়ি। আকাশও চুপ, একদম চুপ, এখান থেকে যাওয়ার কথা মাথায় আনলেও খুন করে ফেলবো। কফির মগটা ফ্লোরে আছাড় মারে। 2 দিন পরে আজকের সকালটা নৌশিনের জন্য কেমন জানি আলাদা ভালো লাগা কাজ করছে। ফুরফুরা মেজাজে রওনা দিল কিচেনে। কেবল 7টা বাজায়, কেউ উঠেনি, তাই কেউ আটকায়নি। না হলে এই কয়দিন শুয়ে বসেই কাটেছে। নৌশিনের কিচেনে যায় সবার জন্য রুটি, গরুর কালা ভুনা ঝাল ঝাল করে বানায়ছে, সাথে পায়েস। সব কিছু বানানোর শেষে কফি বানায় নিল, আর ট্রেতে সাজায় সবার রুমের উদ্দেশ্য। পা বাড়ালো অনিমার রুমে যাইতে, দেখে অনিমা ব্যালকনিতে দাঁড়ায় আছে মনমরা হয়ে। নৌশিন, অনি। হঠাৎ করে কারো কণ্ঠে চমকে উঠে অনিমা। অনিমা, হারে তুই আয় ভিতরে। নৌশিনহা, তোর জন্য কফি আনেছিলাম। অনিমা, থ্যাঙ্কস রে, আমার মাথাটা খুব ব্যথা করচ্ছিল। কফিতে চুমুক দিয়ে। নৌশিনহ, কান্না করচ্ছিলি কেন? নৌশিনের সোজাসাপটা প্রশ্নে থতমত খাই যায় অনিমা। আর আমতা আমতা করতে লাগে, সেটা দেখে নৌশিন বলে উঠে, ইটস ওকে, বলতে না চাইলে কোন সমস্যা নাই, যখন তোর মনে হবে তুই এখন বলতে চাস চলে আসবি, ওকে। অনিমা শরীরে মাথা নিচু করে। নৌশিন, এটা যায় ফিহাব ভাইয়াকে দিয়ে আয়তো, আর মামুনি আর বাবাই, আকাশের আব্বু আম্মুকে, কারণ আমি গেলেই ঝাড়ি মারবে কেন? রান্নাঘরে গেছি প্লিজ, বাচ্চাদের মতো ফেস করে। অনিমা হলে আমাল বাবুটা, আচ্ছা যাচ্ছি, হাসে দিয়ে। নৌশিন যায় বড় আম্মু আর আব্বুকেও দিয়ে দিল, তারা খুব প্রশংসা করল নৌশিনের কফির। নৌশিন মুচকি হাসে, সেখান থেকে চলে গেল। নৌশিন ট্রেতে তাকায়, দেখে এক ঢোক গিলল, কারণ আর একটা কফির মগ আছে যেটা আকাশের জন্য বানানো হয়েছিল। নৌশিনের হাত পা কাঁপাচ্ছে, সেদিনকার ঝাড়ি খাওয়ার পর থেকে নৌশিন আকাশের সামনে আসেনি বললেও চলে। যত দোয়া দরুদ জানে সব পরে বুক ফু দিয়ে আকাশের রুমের সামনে আসে দাঁড়ালো, দরজায় চোখ বন্ধ করে নক করে, কিন্তু কোন আওয়াজ হয় না। নৌশিন অবাক হয়ে তাকায়, দেখে আকাশ তার সামনে, আর তার হাত আকাশের বুকের বা পাশে। নৌশিন অবাক হয়ে তাকায় আছে, রক্তবর্ণ সে চোখে, দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমায়নি, চুলগুলো উস্কো খুস্ক। নৌশিন হা করে তাকায় আছে আকাশের দিকে।
সেটা দেখে বাঁকা হাসে ট্রের উপর থেকে কফির মগ নিয়ে নৌসিনের কপালে কিস করে দেয়। নৌসিন তো শেষ, মুখটা হা হয়ে যায়, সাথে চোখটা বন্ধ। আকাশ ঠাস করে দরজাটা বন্ধ করে দেয় আর নৌসিন চমকে উঠে, অটোমেটিক হাতটা কপালে চলে যায়। সে ভাবতেও পারেনি এমন কিছু, যেখানে তার হওয়ার কথা ছিল সেখানে ওর লজ্জা লাগছে, মনে হচ্ছে লজ্জায় এখনই মাটিতে মিশে যাবে। নৌসিনের লজ্জাটা আরও বাড়াতেই আকাশের রুমের দরজাটা খুলে তাকে ভিতরে ঢুকায়। রুমের দরজা লক করে দেয় আকাশ। এক হাত দিয়ে শক্ত করে নৌসিনের কোমর জড়ায় ধরে আর আরেক হাত দেওয়ালে রাখেছে। নৌসিনের কিছু বলার আগেই নৌসিনের কাঁধে মুখ গুজে আকাশ। নৌসিন ফ্রিজ হয়ে যায়, কি বলবে না বলবে সব কথা গলায় আসে, আটকে যাচ্ছে। অনেক কষ্টে সাহস জুগায় কিছু বলতে যাবে, তার আগেই আকাশ বলে ওঠে। আকাশও তার সাহস হয় করে, আমার মায়াপরীকে আমার কাছ থেকে কাড়ার চেষ্টা করার। মায়াপরী আমার, শুধুই আমার, তার উপর আমার অধিকার। আমি তাকে শেষ করে দিব। যে আমার মায়াপরীর উপর অধিকার খাটাবে, মায়াপরীর উপর আমি অধিকার খাটাবো। সে আমার মায়াপরী, শুধুমাত্র আমার। নৌসিনের বুকটা ভারী হয়ে আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, মনে হচ্ছে তার দম বন্ধ হয়ে আসছে। কেন হচ্ছে এরকম সে জানে না। কেন কষ্ট হচ্ছে আকাশের মুখে অন্য কোন মেয়ের নাম শুনে কেন এরকম লাগুচ্ছে, মনে হচ্ছে বুকের মাঝে চিনচিন করছে, কান্নাগুলো গলায় আটকায় আসছে তার। নৌসিন খুব কষ্টে নিজেকে সামলায়, আকাশকে ধাক্কা মারে, দূরে সরায়। আকাশেরও হুঁশ আসে, সে বুঝতে পারে নিজের মাথায় নিজে বাড়ি মারে। আকাশ মনে করে নৌসিন লজ্জা পায় এমন করেছে, সে তো আর জানে না নৌসিন তার মনের অজান্তেই মন হারায়ছে, আর সে হারানোর মনের কষ্ট লুকাতেই এভাবে পালানো। ফিহাব গুড মর্নিং ম্যাডাম, আল্লাদি শৌরে। রামিসাহ গুড মর্নিং। লো ভয়েসে। ফিহাব কি হয়েছে, এরকম সাউন্ড করচ্ছ কেন? 1 মিনিট, তুমি কি কান্না করচ্ছিলা? রামিসাও না না। হোচকচিয়ে। ফিহাব ইউ নো আই হেট লাই, কি হয়েছে সেটা বলো। রামিসাহ কালকে অ্যাডমিশন এর লাস্ট ডেট, আর আব্বু ভাইয়াকে বললাম তো ওরা বলছে এখন টাইম নাই, 1 সপ্তাহ পরে অত দিনে সিট বুক হয়ে যাবে। আপনি তো জানেন প্রতি বছর কতজন মেডিকেলে অ্যাডমিশন নেওয়ার এপ্লাই করে। ফিহাব তো এই জন্য 7 সকাল বেলা আমার বউ কান্না করচ্ছে। ফোটাফোট রেডি হও, আমি আসচ্ছি, সব সার্টিফিকেট ভালো করে নিবা। রামিসাহ কিন্তু। ফিহাব কোন কিন্তু না, যা বললাম করো। ফোন কাটে দিয়ে রামিসা আর কি বলবে, চুপচাপ রেডি হতে লাগলো। নাজিম খান রাগে গোজগোজ করতে করতে নিজের ছেলেকে ডাকচ্ছেন। সারারাত ড্রাঙ্ক করে এখন পড়ে পড়ে ঘুমাচ্ছিল নিহাল। নাজিম খান যায় এক যোগ পানি ছুঁড়ে মারলেন ছেলের মুখে। নিহাল লাফায় উঠল। নিহাল, হোয়াট দ্য হ্যাল ড্যাড, এই সবের মানে কি? নাজিমা তুমি বলো, তুমি কোন সাহসে ওই মানুষ দুইটাকে আজাদ করলা? নিহালকাদের কথা বলচ্ছ পাখির আব্বু আম্মুর? নাজিম হামহা, তুমি জানো না তারা আমাদের কাছে ছিল, মানে ওই মেয়েটা আমাদের হাতের মুঠোয় ছিল, না হলে তুমি কি মনে করেছো সে চুপ থাকার মতো মেয়ে? রাগে চিল্লায় নিহাল, তুমি পাগল হয়ে গেছো ড্যাড, আমি তো কালকোঠরিতে যাইনি, আমি কি করে ওদেরকে বার করব? নাজিমৌদি তুমি না বার করো তাহলে এই দুইও মানুষটাকে, কারণ কারো সাহস নাই ওই ভয়ঙ্কর কালকঠরিতে প্রবেশ করা। ওখানকার কোন মানুষের মধ্যে দয়া মায়া কিছু নাই, এক একটা নির্দয় আর পাষাণ, তুমি আর আমি বাদে ওইখানে কেউ প্রবেশ করা মানেই জঘন্য মৃত্যু। নিহাল, ড্যাড সে ফিরে আসেনি তো? দেওয়ালের দিকে তাকায়। নাজিম ছেলের কথা শুনে চমকে উঠে, ভয় তার কাঁপাকাঁপি অবস্থা। নাজিমের মাথায় খালি একটা কথায় ঘুরোচ্ছে, যদি সে ফিরে আসে তাহলে নির্ঘাত মৃত্যু। তাহলে 4 বছর আগে শেষ করা কাহিনী শেষ হয়নি, সে এখনো আছে, তাহলে কোথায় যে আমাদের নজরে পড়েনি? আসলেই কি বাঁচে আছে নাকি অন্য কেউ মেয়েটার ঢাল হয়ে গেছে, যে ঢাল ভেদ করা অসম্ভব? কথাগুলা ভাবতেই নাজিম খান এর ঘাম ছুটার মতো অবস্থা, তিনি কোনভাবেই এটা চান না। নিহাল, আচ্ছা এটা কোনোভাবে ওর ফ্রেন্ড কি যেন নাম, আরিয়ানের না তো? ভ্রু কুঁচকে নাজিমও না, তার কাজ না, কারণ সে ভয়ঙ্কর হলেও এতটা না, আর না ওদের সাথে পেরে উঠার মতো শক্তি তার আছে, আর সে তো এখনো আমেরিকাতে। নিহাল, তুমি খোঁজ লাগাও, আমি ফ্রেশ হয়ে আসি। গা ছাড়া ভাব নিয়ে নাজিম খান ছেলের এমন গা ছাড়া ভাবে প্রচণ্ড বিরক্ত। একমনে ব্যালকনিতে দাঁড়ায় আকাশ দেখছে নৌসিন চোখ জোড়া বারবার পানিতে ভিজে যাচ্ছে। নৌসিনো কোথায় তুমি? ভাইয়া কেন ছাড়ে চলে গেলা আমাদের? আজকে যদি তুমি থাকতা তাহলে এই সব কিছু হতো না। তুমি না আমাকে প্রমিজ করেছিলা আজীবন আমাকে আগলে রাখবা, আমার চোখের পানি গড়ানোর আগেও মুছে দিবা? তাহলে আজকে কেন দূরে? জানো ভাইয়া, তোমার প্রতি আমার যে অনুভূতি গুলা হতো না সেগুলা আকাশকে দেখেও হয়। তোমার চোখে যেমন মাদকতা ছিল ঠিক তেমনটা উনার চোখেও আমি দেখি, কিন্তু কেন উনি আমার আশেপাশে থাকলে মনে হয় আমি সেফ, যেমনটা তোমার সাথে থাকলে হতো। জানো তুমি যাওয়ার পর পর হঠাৎ দেখা তাদের সাথে, তারা আমার সামনেই আমার আব্বুকে কত মারলো। আজ 4টা বছর হয়ে গেল তাদের দেখি না, কেমন আছে তার জানি না।
মিস ইউ ভাইয়া, প্লিজ ফিরে আসো, এরা সবাই আমাকে কষ্ট দেয়, কেউ আমাকে তোমার মতো আগলে রাখতে পারে না, কেউ তোমার মতো আমার চোখের পানি মুছতে পারে না। ফ্লোরে বসে হাউমাউ করে কান্না করে দেয় নৌশিন, কান্না করতে করতে এক পর্যায়ে ফ্লোরেই ঘুমাই পড়ে সে। তার ঘুম ভাঙ্গে রাত 10টা নাগাদ, চোখ মেলতে খুব কষ্ট হচ্ছিল, অনেক কষ্টে চোখ মেলে যা দেখে তাতে অবাক হয়ে যায় তার সামনে। রাতের আকাশটা অনেক সুন্দর লাগে, দিনের আকাশের চেয়ে কালো, আকাশের বুকে ঝলমলে তারা, সাথে যদি থাকে প্রিয় মানুষটা বুকে তাহলে তো আর কথায় নাই। ফিহাবের বুকে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে রামিসা। প্রিয়তমার চুলের ভাঁজে হাত বুলাচ্ছে ফিহাব। ফিহাবও কি হয়েছে, মন খারাপ? রামিসা হুহুম। আগে ছিল এখন নাই। ফিহাবও সরি। রামিসা কেন, অবাক হয়ে? ফিহাব, আমার জন্য তোমাকে তোমার বাবা এইভাবে? রামিসা হুস, আপনার জন্য কিছু হয়নি, আর যা হয়েছে তাতে আমি ভীষণ খুশি, এত দিন পরে আমি আমার বেস্টিকে পাইছি। ফিহাবের ঠোঁটে আঙ্গুল দিয়ে। ফিহাবহ, পাগলি চলো ঘুমাবে, রাত তো কম হয়নি। রামিসাকে কোলে তুলে নিয়ে। বুঝলেন না তো, কই থেকে কি হলো তাহলে শুনেন। ফিহাব অ্যাডমিশন করায় জোর করে লাঞ্চ করাতে হোটেলে নিয়ে যায়। আর ফিরতে ফিরতে বিকেল হয়ে যায়। রামিসা ওর বোনকে বলে বের হয়েছিল, কিন্তু বলে না, ভাগ্যতে খারাপ থাকলে খারাপই হয়। ওইদিকে রামিসার বোন এর শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, তাকে চলে যাইতে হয়। রামিসা যখন বাড়ি ফিরে ততক্ষণে ওর আব্বু বাসায় চলে আসে, আর মেয়েকে না দেখতে পায় প্রচুর রেগে যায়। রামিসা ঢুকার সাথে সাথে জীবনে প্রথম তার গায়ে হাত তুলে আর গালিগালাজ করে বাড়ি থেকে বের করে দেয়। ফিহাব রামিসার হ্যান্ড ব্যাগটা দিতে আসে, সবটা শুনে নেয় আর রামিসাকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। বাড়িতে আসে সবাইকে সব কিছু জানায়, আর তারাও সাদরের ছেলের বউকে ঘরে তুলে নেন। রামিসাকে ভিতরে আনতেই তার চোখ যায় নৌশিনের দিকে, আর সে চমকে যায়। নৌশিনেরও সেম অবস্থা হয়। রামিসাকে দেখে পড়ে সবাই জানতে পারে রামিসা আর নৌশিন বেস্ট ফ্রেন্ড। হঠাৎ 4 বছর আগে নৌশিন কাউকে না বলে চলে যায় তার ফ্যামিলি নিয়ে। অন্ধকার রুমে বসে আছে এক যুবক, চোখ মুখে অসম্ভব রাগ, বারবার কারো নাম্বারে কল দেওয়ার চেষ্টা করছে, কিন্তু অপরদিক থেকে উঠানোর কোন নাম নাই। রাগটা এবার চরম পর্যায়ে পৌঁছায় গেল, কারণ ওপাশের ব্যক্তিটির নাম্বার বন্ধ করে দিয়েছে। গায়ের সমস্ত শক্তি দিয়ে ফোনটা ফ্লোরে আছাড় মারে। আরিয়ান ও রিশাদ। রিশাদ চিল্লায়। রিশাদ, হে স্যার, দৌড়ায় আসে। আরিয়ানো, বাংলাদেশের ইমার্জেন্সি ফ্লাইট বুক করো রাইট নাও। রিশাদও, কিন্তু স্যার। আরিয়ানো, কি বললাম, কথা কানে গেল না তোমার? রিশাদ, হে স্যার, যাচ্ছি। রিশাদ যাইতেই আরিয়ান তার দেওয়ালে লাগানো ছবির দিকে তাকায়, বলতে লাগলো, আমি আসচ্ছি ফুলকলি, তোমার সব গ্যারতেরামো আমি ছুটাবো। কি মনে করেছো তুমি ফোন বন্ধ করে থুবা আর আমি চুপচাপ বসে থাকবো? তা তো হয় না জানেমান। তোমার ভিলেন আসচ্ছে তোমাকে জ্বালাতে। নিহালো, ড্যাড, এত রাতে এখানে ডাকলা কেন, কি হয়েছে? হসপিটালে ঢুকতে ঢুকতে। নাজিময় আমার সাথে, সামনের দিকে হাঁটতে হাঁটতে। নাজিম ছেলেকে নিয়ে মর্গে আনে, দাঁড় করালো। নিহাল অবাক হয়ে তাকালো তার ড্যাডের দিকে। মর্গের ভিতরে ঢুকতেই তার দেওয়ালের সাথে লাগানো একটা লাশকে হঠাতেই একটা সিক্রেট রুমের দরজা খুলে গেল। দুইজন ভিতরে যাইতেই নিহাল শিউরে উঠল। রুমে যতজন কর্মী ছিল সবাইকে কেউ পাষাণের মতো হত্যা করেছে। তাদের মধ্যেই একটা লাশ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির পার্টনার প্লাস নাজিমের ক্রাইম পার্টনার। এইখানে নাজিমের লোকেরা ড্রাগস প্লাস বোমা বানায়। নিহালো, ড্যাড আঙ্কেল, এর কপালে ওইটা কি লিখা? ছেলের কথায় নাজিম হাসান আলীর দিকে এগুতে থাকে। আই এম ব্যাক। লেখাটা পড়ে কয়েক কদম পিছায় গেল নাজিম। নাজিমা, আমি ঠিক ধরেছিলাম সে মরে নি, সে বাঁচে আছে। তাই তো 4 বছর আগে তার লাশ আমরা পাইনি। সে রাতে কিছু একটা হয়েছিল সবার আড়ালে। আমাদের ছাড়াও সেখানে অন্য কেউ ছিল, ছিল কেউ। নিহালো, তুমি পাগল হয়ে গেছো, তাকে আমাদের চোখের সামনে মারা হয়েছে। নাজিমা, তাহলে তার লাশ কই? হন্য হয়ে সে পুরা জঙ্গল খুঁজা হয়েছে, তার লাশ তো দূরে থাক, তার জামার টুকরাও পাওয়া যায়নি। আচ্ছা, ওই মেয়েটার কি কোন খোঁজ পাইছিস? নিহালো, না, কিন্তু একটা ছেলে আসেছিল আমার কাছে। কেমন জানি উদ্ভট আর রহস্যতে ঘেরা ছিল। নাজিমা, মানে? নিহালহার বলো না, আমি ওকে খুঁজতে ওর কলেজে গেছিলাম, সেখানেই কে জানি আমাকে তুলে নিয়ে যায় একটা বন্ধ রুমে। আর সেখানেই লং হুডি পরা একটা লোক ছিল। বিসর্গ, তাকে ভুলে যা, সে কোনোদিনও তোর হাতে ধরা দিবে না। আর যদি তুই না শুনিস তাহলে এমন হবে তোর মৃত্যু, তোর চেহারা পর্যন্ত তোর ওই পেয়ারা ড্যাড চিনতে পারবে না। নিহালো, তুই আর কার কথাই বা বলছিস? বিসর্গ, আমি তোদের মৃত্যু শুন, তার দিকে হাত না বাড়ালে আরো কিছুদিন বাঁচতে পারবি, কিন্তু ওর দিকে হাত বাড়ালে তোর হাত তোর দেহ থেকে ছাড়ায় ফেলব। ভয়ঙ্কর ভাবে গর্জে ওঠে। নিহালো, তোর সাহস তো কম না, তুই আমাকে থ্রেট দিস, জানিস আমি কে? বিসর্গ, ভালো কথার মানুষ না তোরা, সো লেটস কাউন্ট ডাউন ফর ইউর ডিস্ট্রয়, জাস্ট 7 দিন, তারপর তোরা হবি রাস্তায়, এন্ড দ্যাটস মাই প্রমিজ।
নিহাল হু দ্য হেল আর ইউকে তুই হেই। নিহালের বুঝতে বাকি নাই যে ছিল সে চলে গেছে আর তার কিছুক্ষণ পর রুমের দরজাও খুলে যায়। নাজিমা এত কিছু হয়ে গেল আর তুই এখন আমাকে বলচ্ছিস? নিহাল এখানে বলার মতো বা জানানোর মতো আমি কিছু খুঁজে পাইনি। নাজিমা তুই আমেরিকায় যা। নিহালও কেন? নাজিমা আরিয়ানকে দেশে আনতে হবে কারণ যদি সে ফিরে আসে তাহলে নিশ্চয় আরিয়ানের সাথে তার যোগাযোগ আছে। নিহালও সে কবে থেকে সে শুনছি এই সেটার নাম কি বিরক্ত নিয়ে। নাজিমা তার নাম উচ্চারণ না করাই ভালো তার মতো দ্রুত ইন্টেলিজেন্ট আমি একটাও দেখিনি সে মাইন্ড দিয়ে লড়াই করে যেমন তার অ্যাটিটিউড তেমনই তার তেজ। নিহালও তাহলে মরল কি করে এত দ্রুত একটা ছেলেকে কি করে তোমরা পাহাড় থেকে এত ইজিলি ফেলতে পারলা আর সেও বাঁচার জন্য কোন ছুটাছুটিও করলো না কি করে সম্ভব সেটা? নাজিমা ভালোবাসায় সব সম্ভব। নিহালও মানে? নাজিমাওর শুধু একটাই উইকনেস ছিল আর একটাই শক্তি। নিহালও ভ্রু কুঁচকে। নাজিমও নৌসিন সে ছিল তার প্রাণ তার সব। যার জন্য সে হাসতে হাসতে নিজের প্রাণ দিয়েছিল। এমন ভালোবাসা আমি এর আগে কোন দিনও দেখিনি সবাই বলে ভালোবাসা এটা করব সেটা করব সে বলেনি ঠিকই কিন্তু করে দেখায়ছে। নিহালও তোমার সব কথায় কেমন রহস্য দিয়ে ঘেরা। নিহাল সেখান থেকে চলে যাইতেই নাজিম আরেকবার রুমের দিকে তাকিয়ে সেও বার হয়ে যায় চিন্তায় তার মাথা ফাটে যাচ্ছে। অনিমা মাথা নিচু করে কান্না করছে আর তার সামনেই অগ্নি রূপে দাঁড়ায় আছে আরিয়ান বাম হাতে কাটে রক্ত ঝরচ্ছে কিন্তু সেদিকে তার কোন খেয়াল নাই ডান হাতে একটা ছেলের চুল ধরে রাখেছে ছেলেটা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে কিন্তু পারচ্ছে না কারণ আরিয়ান আগেই তা হাত পা ভাঙ্গে ফেলেছে। আরিয়ানও কি হলো কলেজ আসিস কি করতে বল রাগে চিল্লায়। অনিমা আরিয়ানের কণ্ঠ শুনে ভয় পায় 2 কদম পিছায় যায়। কাপা কাপা গলায় উত্তর দেয়। বিসর্গ পপর পড়তে। আরিয়ানো পড়তে আসিস তো এত সাজে গুজে আসার কি দরকার ঠোঁটে লিপস্টিক চোখে কাজল কপালে টিপ চুলগুলা ছাড়া। অনিমাহা আমি। আরিয়ানো ছাগলের মতো ভাব হানা করে যা জিজ্ঞেস করছি তার উত্তর দে চিল্লায়। অনিমাহাজকে কলেজ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল তাই শাড়ি পরে সাজেছি। ভয় কাঁদে দিয়ে। আরিয়ান এবার ঝটকা দিয়ে ছেলেটার চুল ছাড়ে অনিমার গলা চাপে ধরে। বিসর্গ মানা করি না সাজবি না মানা করিনি কারো সামনে শাড়ি পরে যাবি না তাহলে গেলি কেন? আশেপাশের ছাত্রছাত্রীরা ভয়ে জোরসোর হয়ে দাঁড়ায় আছে সবার হার্ট ফেল করার মতো অবস্থা। অনিমার চোখ উল্টে আসতে দেখে আরিয়ান অনিমার গলা ছাড়ে দিয়ে ওকে কাঁধে তুলে নেয় আর গাড়িতে বসায় দেয়। সকালের দিকেই আরিয়ান ব্যাক করেছে আসেই জানতে পারে অনিমা বাসায় নাই ভার্সিটিতে তাই সেও কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ভার্সিটির উদ্দেশ্য রওনা দেয়। আর গাড়ি পার্ক করতে যায় দেখতে পায় কয়জন ছেলে অনিমাকে টিচ করছে একজন তো অনিমার শাড়ির আঁচল পর্যন্ত ধরেছে আরিয়ানের শান্ত চোখ জোড়া অশান্ত হয়ে গেল যারা টিচ করছিল সবাইকে আচ্ছা মতো চাবুক দিয়ে পিটালো টিচাররা আটকাতে আসেছিল কিন্তু আরিয়ানের এরকম রাগ দেখে এগুনোর সাহস পায়নি যে ছেলেটা অনিমার শাড়ির আঁচল ধরেছিল তাকে মারতে মারতে আধমরা করে দিয়েছিল অনিমা অবস্থা বেগতিক দেখে আরিয়ানকে সরানোর চেষ্টা করে আর তাতেই আরিয়ানের রাগটা আরও দ্বিগুণ হয় ডান হাত দিয়ে ছেলেটার চুল ধরে রাখের বাম হাত দিয়ে পরপর 2টা থাপ্পড় মারে নিজের হাত পাশে থাকা গাড়ির কাছে বাড়ি মারে আর কাঁচ ভাঙ্গে আরিয়ানের হাত কাটে যায় অনিমা এগুতে চাইলেও আরিয়ান হাতের ইশারায় না করে দেয়। বর্তমানে টানতে টানতে বাড়িতে নিয়ে আসে আরিয়ান অনিমাকে আকাশের মা আর চাচি সেটা দেখেও এগুই না কারণ তারা জানে এখন এগুনো মানেই আরিয়ানের রাগ বাড়ানো। তারা আরিয়ানের চোখ মুখ দেখেই বুঝে গেছে কিছু একটা হয়েছে যার কারণে সে এত রাগে আছে তারা ঝটপট আকাশকে ফোন দিল কারণ এই মুহূর্তে কেবল আকাশই আরিয়ানের রাগ কমাতে পারে। নওশিন আর রামিসা ছাদে থাকায় তারা এই বিষয়ে কিছু জানে না। আরিয়ান রুমে আসে অনিমাকে ফ্লোরে ছুঁড়ে মারে আর টেবিলের পাশে থাকা ফ্লাওয়ার বাজটা ছুঁড়ে মারে। আরিয়ান শাড়ি খুল। শান্ত স্বরে। অনিমাহারয়ান ভাইয়া আমার চমকে উঠে কাঁদতে কাঁদতে বলল। আরিয়ানো আমি কি বললাম তোর কানে যায়নি নাকি আমি খুলব? রাগে পাশে থাকা টেবিলে সজোরে লাথি মারে। অনিমাহামার কথাটা তো শুনেন কান্না করতে করতে। আরিয়ান অনিমার আর কোন কথা না শুনে একটানে অনিমার শাড়ি খুলে দিল লজ্জায় অনিকা বুকের উপর হাত দিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করল কিন্তু সেটা সম্ভব হলো না কারণ আকাশ অনিমাকে দেওয়ালে চেপে ধরে ওর ঘাড়ে গলায় কামড়াতে লাগলো উন্মুক্ত পেটে আঁচড় টানতে লাগলো অনিমা ব্যথায় ছটফট করতে লাগলো এক সময় আরিয়ান শান্ত হয়ে আসলো অনিমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবায় দিল ধীরে ধীরে ঠোঁট ছাড়ে অনিমার গলায় মুখ ডুবায় দিল। আরিয়ানো তুই জানিস আমি সহ্য করতে পারি না তোর পাশে কাউকে পারি না তোর দিকে কেউ তাকাতে তোকে মানা করেছিলাম না বোরখা পরবি তোকে শুধু এই জন্য বিয়ে করেছিলাম যাতে ভুলেও অন্য কেউ তোর দিকে চোখ তুলে না তাকায়।
অনিমা, তো আমি ইচ্ছা করে পড়েছিলাম নাকি মামুনি আর ফ্রেন্ডসরা জোর করে পড়ালো আর আমি জানতাম নাকি ওইখানে ওরা আছে? আমি তো পার্কিংয়ে গেছিলাম গাড়ি নিয়ে বাসায় ফিরবো বলে, তার মধ্যেই এত কিছু। কান্না করতে করতে আরিয়ানো হুস চুপ। আজকে আমি আমার বউকে আদর করব মন ভরে, কত বছর বউকে কাছে পাই না। ঘাড়ে লিক করে অনিমাকে বউ। হ্যাঁ, এই 2 বছরের একদিনও আপনার আমার কথা মনে পড়েছে? যখনই কল দিতাম তখনই বলতেন ব্যস্ত, আর না হলে ফোন বন্ধ করে রাখতেন। আরিয়ানো, কি করতাম বলতো? বউ তোর সাথে কথা বললেই যে তোর কাছে দৌড়ে আসতে ইচ্ছা করতো, তাই তো এমন করতাম। অনিমাহা অনিমা আর কিছু বলতে যাবে তার আগেই আরিয়ান অনিমার ঠোঁটে নিজের ঠোঁট ডুবায় দেয়। আর দুইজনে হারায় যায় পবিত্র এক খেলায়। আজ থেকে 2 বছর আগে তখন কেবল আরিয়ান নিজের বিজনেসটা আমেরিকায় গোছগাছ করেছে, এর মধ্যেই বাড়িতে অনিমার বিয়ের কথা উঠে। ছেলে ভালো হওয়ায় বাড়িতে সবাই রাজি হয়ে যায়। আকাশ সেটা আরিয়ানকে জানায়। আরিয়ান সেদিন ইমার্জেন্সি টিকিট করে দেশে ফিরে আসে, আর সেদিনই জোর করে অনিমাকে বিয়ে করে। অনিমাও আরিয়ানকে ভালোবাসতো, তাই সেও খুশি খুশি করে নেয়, আর ছেলের মেয়ের খুশিতেই বাড়ির সবাই খুশি ছিল, তাই তারাও খুশি খুশি বিয়েটা মানে নেয়। জ্বলন্ত ফ্যাক্টরির সামনে দাঁড়ায় আছে নিহাল। নাজিম খান গেছে চট্টগ্রামে, আর আজকেই এই সব নিহাল বুঝতে পারছে না কি দিয়ে কি করবে। সেদিন হসপিটাল থেকে বের হওয়ার পর এই 7 দিন নিহালদের কোন না কোন ফ্যাক্টরি অফিস ডিস্ট্রয় হয়েছেই। কালকেই নিহালদের ডিজাইনার বুটিক অফিস ধ্বংস হয়েছে। রাতে হওয়ায় কেউ আহত হয়নি, হয়তো যে কাজটা করেছে সে শুধু নিহালের পাওয়ার কাটতে আর নিজের ক্যাপেবিলিটি দেখাতে চায়। ফিহাব ল্যাপটপে নেক্সট পেশেন্টের ফাইল চেক করছিল। কালকে অনেক বড় সার্জারি, আর যেটা তাকে করতে হবে। রামিসা বিছানায় এপাশ ওপাশ করছে কিন্তু ঘুম আসছে না। খুব করে ইচ্ছা করছে ফিহাবকে দেখার। হ্যাঁ, তারা একই বাড়িতে আছে কিন্তু আলাদা রুমে। ফিহাব না করেছিল আলাদা থাকতে, কিন্তু আকাশের বড় আব্বু আর আম্মু মানে নি তাদের একটাই কথা, রামিসার পড়াশোনা শেষ হবার পরে ধুমধাম করে বিয়ে দিবে। তার আগে তাদের একই বাড়িতে থাকেও একই রুমে থাকা যাবে না। আর ফিহাব কিছু বলতে যায়ও পারেনি। রামিসা লজ্জা বা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে ভাবে। আর 6 দিন ফিহাব প্রচুর ব্যস্ত ছিল, বাসায় পর্যন্ত আসার সময় পাত না। রামিসা, আমি কেন যাব তার কাছে? সেও তো আসতে পারে, নিজে তো ভুলেও একদিন চোখের সামনে আসে না, খাওয়ার টেবিলে খায় চলে যায়, একটাবার মুখ তুলে তাকায়ও দেখে না যে একজন তার দিকে তৃষ্ণার্ত চোখে তার দিকে তাকায় থাকে। অবশ্য তা কেন দেখবে? এত এত সুন্দরী ডাক্তারদের ভিড়ে আমার মতো চাশমিশ কেন বা পাত্তা দিবে? আমিও আর যাব না তার কাছে, যাব না, আর না তার সাথে কোন কথা বলবো। অভিমানী কণ্ঠে কান্না করতে করতে বলে রামিসা। কান্না করতে করতে এক সময় ঘুমায় পড়ল। হয়তো ভালোবাসাটা এমনি সব সহ্য করা যায়, কিন্তু ভালোবাসার মানুষটার অবহেলা, ইগনোর, অন্য কারো দিকে তাকানোটাও সহ্য হয় না। হয়তো ভালোবাসাটাই এমন, এই চোখে পানি তো এই হাসি আজব একটা অসুখ যার ঔষধ হয় না। দেওয়ালের সাথে চাপে ধরে রাখেছে আকাশ নৌসিনকে। নৌসিন ছোটার জন্য মুচড়া মুচড়ি করে যাচ্ছে, কিন্তু কোন লাভ হয়নি, তাই মাথা নিচু করে দাঁড়ায় আছে, কারণ ওর দিকে যে মানুষটা তাকায় আছে তার নজর এই সময় লাভা ঝরচ্ছে। আকাশকার সাহসে তুমি সেখানে গেছিলা? শান্ত স্বরে নৌসিন ভয় কাঁপাচ্ছে, কিছু বলার সাহস তার নাই। আকাশ, আমি কিছু জিজ্ঞেস করলাম? নিজেকে শান্ত করার চেষ্টা করে নৌসিনোরা। রামিসা আমাকে তার কলেজ দেখাতে চাইছিল, তাই গেছিলাম। কাপা কাপা কণ্ঠে আকাশ, আমাকে বলেছ কয়বার ফোন দিয়েছি বুঝো না? চিন্তা হয় কি হলো বল, পারিস না বুঝতে? নৌসিনফো ফোন সাইলেন্ট ছিল। আকাশ বুঝতে পারে নৌসিন এই মুহূর্তে তাকে প্রচুর ভয় পাচ্ছে, তাই আর কিছু না বলে নৌসিনকে বুকে জড়ায় নেয়। নৌসিনও আর ছাড়ানোর চেষ্টা করে না, সে আকাশের বুকে মাথা রাখলে তার কাছ থেকে হারায় যাওয়া মানুষটার ছোঁয়া অনুভব করে। আজকে রামিসা আর নৌসিন গেছিল রামিসার হসপিটালে। অনেকদিন পরে দুই বান্ধবী একত্রে হয়েও একসাথে সময় কাটাতে পারছে না দেখে বাড়ানো, আর কয়দিন পরে নৌসিনও এইখানে ভর্তি হবে দেখে ভাবল ঘুরে আসা যাক, তাই সেও রাজি হয়ে যায়। আর সারাদিন ঘুরে বাসায় যাওয়ার সময় আরিয়ানকে যাইতে দেখে গাড়িতে উঠে যায়, আর আরিয়ান এর সাথে যায় ঘুরতে। এরই মাঝে আকাশ বাড়িতে পৌঁছায় যায়, কিন্তু নৌসিনকে না দেখে টেনশন হয়, আর সে নৌসিনকে ফোন দেয়, বাট নৌসিন সেটা দেখেও রিসিভ করে না। সেদিনকার পর থেকে আকাশের থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখেছে আকাশ, সেটা বুঝতে পারেও কিছু বলে না। নৌসিন বাসায় ফিরে ফ্রেশ হয়েই ঘুমাই পড়ে, মাথাটা প্রচুর ব্যথা করছিল। মাঝরাতে নৌসিনের ঘুম ভাঙ্গে যায়, তাই পানি নেওয়ার জন্য বাহিরে যায়, আর আকাশ আসে তার হাত চাপে ধরে দেওয়ালে মিশায় নেয়। অনিমা, চলো না লং ড্রাইভে যায়। আরিয়ানোহে কদম না, তোর একটুতেই ঠান্ডা লাগে যায়। অনিমা, আমি সোয়েটার পরবনি, জানালাও খুলবো না, প্রমিজ প্লিজ চলো না। আরিয়ানোতা, তো হয় না জানপাখি, তুমি জানো আমি তোমাকে নিয়ে কোন ধরনের রিস্ক নিতে চায় না। অনিমার কপালে কিস করে অনিমা মুখ ফুলায়।
আরিয়ানো জানিস পিচ্ছি, তুই তখন কেবল 1 বছরের ছিলি আর আমি 5 বছরের। তখন আমি এখানে থাকতাম না, নানু বাড়িতে থাকতাম। ওইখানেই ছিল আমার কলিজার বন্ধু, যাকে ছাড়া আমি চলতেই পারতাম না। অনিমা হুম, ঈশান ভাইয়া রাইট। আরিয়ানো হুম, তাই আমি সেখানেই থাকতাম, কিন্তু সেবার আমাকে বাড়িতে ডাকা হলো, বাড়ির ছোট পরীর জন্মদিন। আমি বিরক্ত হলাম যে জন্মদিনই তো, এত আদিক্ষেতার কি আছে, তো নানুর সাথে চলে আসলাম আমি আর ঈশান। পুরা পার্টি আমি, ঈশান, আকাশ, ফিহাব 4জন মিলে খেলোচ্ছিলাম। তখনই হঠাৎ 1 বছরের ছোট একটা অ্যাঞ্জেল আমার কাছে আসে বলে বর। বিশ্বাস কর, হঠাৎ দেখাই সে পিচ্ছি অ্যাঞ্জেলটাকে দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তার ছোট 2টা চোখ, গোলাপি ঠোঁট, মাথায় করা 2টা ঝুঁটি। প্রথমবার এতদিন নানু বাড়ি থেকে দূরে বাসায় ছিলাম, অ্যাঞ্জেলটাও আমাকে ছাড়া কিছু বুঝতো না। এর মধ্যে আমার এক্সাম চলে আসলো, ইচ্ছা না থাকার শর্তেও ফিরে যাইতে হলো। তারপর ঈশানকে নিয়েই পাড়ি দিলাম এই বাসায়। হঠাৎ দেখা সে মেয়েটা হয়ে উঠল আমার জানপাখি, এরই মধ্যে আবার তাকে ফেলে পাড়ি দিতে হলো বিদেশ। আর সেখান থেকে আসে দেখি আমার পিচ্ছিটা, সে পিচ্ছিটা নাই, বড় আর বুঝদার হয়ে গেছে। দ্বিতীয়বার তোকে দেখে আমি বুঝতে পারেছিলাম এই জানপাখিকে আমার চাই চাই, কোন কিছুর বিনিময়ে হলেও চায়। আকাশ কথাগুলা বলে পাশে তাকায়, দেখে তার পিচ্ছিটা ঘুমে বিভোর। সেও অনিমার কপালে কিস করে, শক্ত করে নিজের বুকে জড়ায় ধরে ঘুমায় পড়ে। অতীত 4 বছর আগে। সেদিন ছিল নৌশিন আর রামিসার প্রথম দিন। কলেজের দুইজনার বাসা একসাথে হওয়ায় একই সাথে সব জায়গায় যায়। সেদিনও একই সাথে গেছিল কলেজে প্রথম দিন, তাই দুইজনেই অনেকটা খুশি ছিল। কিন্তু খুশিটা ভয় পরিণত হলো কলেজ গেটে ঢুকার পরে। কয়েকজন সিনিয়র ফ্রেশারদের রেগিং দিচ্ছিল, সেটা দেখেই রামিসার ভয় হলো। ভয় নৌশিনের হাত খামোচ্ছে ধরল, নৌশিন চোখ দিয়ে আস্ত করল। দুইজন ওদের ক্রোশ করে যাইতে নিলেই একজন নৌশিনের ওড়না ধরে টান দেয়। নৌশিন শান্ত থাকলেও রামিসা ভয় পায় যায়। নৌশিন, ও না ছাড়ুন। সিনিয়র, ওদি না ছাড়ি তো। নৌশিন কিছু বলার আগেই তেজি গলায় কেউ বলে উঠে, বিসর্গ, না ছাড়লে তোর হাত তোর বডি থেকে আলাদা করতে আমার সময় লাগবে না। সিনিয়র ছেলেটা ভয় পায় যায়, কিন্তু দমে যায় না। সে মনের ভিতর কিছুটা সাহস নিয়ে বলে উঠে, বিসর্গ দেখ ঈশান, এর মাঝে তুই ঢুকিস না। ঈশান, ওহ তাই নাকি? ঢুকলে কি করবি, মারবি নাকি? নৌশিনের ওড়না যে হাত দিয়ে ধরেছিল সে হাত ধরে মুচড়ে দেয়। ছেলেটা ব্যথায় কাতরায় উঠে, অনেক কষ্টে বাম হাত দিয়ে পকেট থেকে চাকু বার করে ঈশানের হাতে আঘাত করে। সাথে সাথে রক্ত বের হয়ে আসে ফর্সা হাত থেকে, কিন্তু সেদিকে ঈশানের কোন খেয়াল নাই। ঈশানও, তোকে বলেছিলাম না এই কলেজে এই সব না করতে, তুই শুনলি না? ভালো কথা, তার জন্য তোকে হয়তো আমি এই কলেজ থেকে বের করতাম, বাট তুই আমার কলিজায় হাত দিয়েছিস। যার দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি তার চোখ তুলে ফেলি, তুই তার দিকে হাত বাড়াইছি, দ্যাটস নট ফেয়ার। হাতটা ভাঙ্গে ফেলে। স্যার, ম্যাম, সবাই দাঁড়ায় থেকে দেখছে, কারো কিছু বলার মতো সাহস নাই, কারণ ছেলেটা আর কেউ না, ঈশান চৌধুরী। এই কলেজের ট্রাস্টির ছেলে, প্লাস কলেজের ভিপি। নৌশিনো, প্লিজ ভাইয়া ছাড়ো। ঈশানের হাত ঝাঁকায়। ঈশানো, হেই, এই তোর চোখে পানি কেন দেখি? মুছ, তুই জানিস না তোর এই চোখের পানি আমাকে কতটা কষ্ট দেয়? তাও এই মূল্যবান চোখের পানি ফেলিস কেন? নৌশিনের চোখের পানি মুছে দিয়ে নৌশিনো তোমার হাত ফুপাতে ফুপাতে। ঈশান এবার নিজের হাতের দিকে তাকায়, চাকুটা ধারালো ছিল বলে অনেকটাই কাটে গেছে, রক্তে হাত মাখামাখি হয়ে গেছে। ঈশানো, পাগলিও কিছু না, যা তুই ক্লাসে যা। নৌশিনের মাথায় হাত বুলায় দিয়ে নৌশিনো, না, আগে তুমি হাতে ব্যান্ডেজ করাও, না হয় আমি কাঁদে দিব। ঈশানো, খবরদার, এই চোখ থেকে যেন পানি না পড়ে। যতদিন আমি বাঁচে আছি ততদিন এই চোখ জোড়ায় পানি আসতে দিব না, আই প্রমিজ। নৌশিনো, হুম, চলো। অনিমার ডাকে হুঁশ ফিরে নৌশিনের। তার মানে এতক্ষণ সে অতীতের পাতায় হাতছানি দিচ্ছিল, আজকে খুব করে মনে পড়ছে তার ঈশান ভাইয়ার কথা। আর কিছুক্ষণ পরেই যে তার ঈশান ভাইয়ার জন্মদিন, আগে কত কিছু না করত। এই দিনে রাত 12টায় চলে যেত সে তার ঈশান ভাইয়ার ফ্ল্যাটে তাকে সারপ্রাইজ দিতে। অনিমা, হেই, কই হারায় গেলি? ফোটাফোট রেডি হয়ে নে। নৌশিনকে তাড়া দিয়ে নৌশিন, এই রাতে রেডি হয়ে কি করব? ভ্রু কুচকে অনিমাহারে, কালকে আকাশ ভাইয়ার বার্থডে, আর এখন বাজে রাত 11টা, বাহিরে সব রেডি, এখন খালি আমাদের রেডি হওয়ার পালা। নৌশিনো, কালকে আকাশ ভাইয়ার ও বার্থডে? অবাক হয়ে অনিমা, হামহা, 1 মিনিট, আকাশ ভাইয়ার ও বার্থডে মানে আর কার বার্থডে? অবাক হয়ে নৌশিনোই, না, ও কিছু না, যা, আমি রেডি হয়ে আসছি। অনিমা, হুম, আয়। অনিমা চলে যেতেই নৌশিন ব্যালকনিতে আসে দাঁড়ায়। নৌশিনো, আর কিছুক্ষণ পরেই যে তোমার জন্মদিন ভাইয়া, মনে আছে 4 বছর আগে তোমার বার্থডের দিন? আমরা কত মজা করেছিলাম, তুমি আমাকে প্রমিনও করেছিলা কোনোদিন আমাকে ছাড়ে যাবে না। আমার হাসি মাখা মুখ নাকি তোমার ভালো থাকার টনিক? তাহলে এখন কি করে আছো আমাকে ছাড়া? ফিরে আসো না ভাইয়া, 4টা বছর হয়ে গেল তোমাকে ছুঁয়ে দেখিনি, তোমার বুকে মাথা রাখিনি, কান্না করতে করতে
কাঁধে কারো হাতের স্পর্শতে ভয় পায় যায়, পিছনে তাকায় দেখে রামিসা দাঁড়ায় আছে। রামিসাকে দাঁড়ায় থাকতে দেখে নৌশিন আর নিজেকে আটকায় না, হাউমাউ করে কান্না করে দেয়। নৌশিনের কান্না দেখে রামিসাও কান্না করে দেয়। রামিসা দেখি চুপ। জানিস না ঈশান ভাইয়া তোর চোখের পানি দেখলে রাগে যায়, আজকের দিনেও তাকে তুই তোর কান্নার রত মুখ দেখাতে চাস। নৌশিনও তাকে খুব মিস করছি রে, খুব খুব, প্লিজ তাকে আনে দে না রে। সে চলে আসলে, আই প্রমিজ আমি আর কান্না করব না। রামিসা দেখি চোখের পানি মুছ আর আমাকে বলতো কি হয়েছিল 4 বছর আগে। নৌশিন কিছু বলতে যাবে তার আগেই আরিয়ান আসে তাদের ডাকতে। নৌশিন জামা নিয়ে চলে যায় রেডি হতে আর রামিসা তার সামনে আসে দাঁড়ায়। আরিয়ানও বুড়ি কান্না করছিল তাই না? রামিসা হুম ভাইয়া, তুমি তো জানোই আজকের দিনে তারা একসাথেই থাকতো, কত শত স্মৃতি জড়ায় আছে আজকের দিনের সাথে, তুমি ওকে বলে দিচ্ছ না কেন? আরিয়ানো হই সহ্য করতে পারবে না যে। রামিসাতবু এরকম গুমড়ে গুমড়ে মরবে না তো? জানো কালকে আমাকে কি বলছিল সে, আকাশ ভাইয়ার মাঝে ঈশান ভাইয়ার ছোঁয়া পাই। তাকে বললে হয় না যে আকাশ ভাইয়া? আরিয়ানো না, একদম না, এখনো সময় হয়নি, যতক্ষণ সে না চাবে আমরা কিছু জানাতে পারবো না। রামিসা আমি কিছু বুঝতে পারছি না, এদের জীবনে নতুন কোন তুফান আসতে চলেছে। ভাগ্য ভালো সেদিন তোমাকে দেখে রিয়েক্ট করি নাই। আরিয়ানো হুম তোরটা বুঝলাম, তুই আমার চোখের ইশারা বুঝতে পারেছিলি তাই রিয়েক্ট করিসনি, কিন্তু নৌশিন কেন রিয়েক্ট করলো না বুঝলাম না, আর না এখান থেকে যাওয়ার চেষ্টা করছে। রামিসা দুই মিয়া বিবি হলো রহস্যের গুডাউন। আরিয়ানো আচ্ছা তোরা আয়, আমি নিচে সব কিছু রেডি কি না দেখে আসছি। রামিসা হুম মাথা নেড়ে। তারপর নৌশিন বার হতেই রামিসা তাকে নিয়ে নিচে নামে আসে। অতীত। পুরো কিচেন লন্ডভন্ড করে রাখেছে নৌশিন। তার পুরো শরীরে আটা লাগে আছে, কিন্তু সেদিকে তার কোন খেয়াল নাই। আজকে তার ঈশান ভাইয়ের জন্মদিন, প্রতি বছর সে বাহির থেকে কেক অর্ডার করে আর খাওয়ারও খালি পায়েসটা নৌশিন তার আম্মুকে দিয়ে বানায় নেয়, কিন্তু এবার সেটা করে না, নিজের হাতে পায়েস করেছে, লুচি করেছে, শুধু কেকটাই করতে পারছে না সে। একবার মোটা হচ্ছে তো একবার পানির মতো, আসল ডোটা সে তৈরি করতে পারেনি। প্রায় অনেক সময় পার হয়ে যায় কিন্তু ডো করতে না পারায় রাগে দুঃখে কান্না করে দেয় নৌশিন। ওর এই একটা অভ্যাস, কোন কিছু করতে না পারলে তার মধ্যে একটা জেদ কাজ করে আর সে সেটা পূরণ করেই ছাড়ে, বাট যখন হয় না নিজেকে ব্যর্থ মনে করে কান্না করে দেয়। নৌশিনের চোখের পানি গড়ায় পড়ার আগেই একটা বলিষ্ঠ হাত আসে ঠেকে নৌশিনের থুতনিতে। নৌশিন ছলছল নজরে মানুষটার দিকে না তাকায়, তাকে জড়ায় ধরে। সে জানে মানুষটা আর কেউ না, তার ঈশান ভাইয়া, তার সব সমস্যার সমাধান, তার ঠোঁটের কোণের এক চিলতি হাসি, তার মন ভালো করার জাদুগার। নৌশিনো ভাইয়া দেখো না, এই আটাগুলো আমাকে কাঁদাচ্ছে, তুমি এদের ওই দিন ছেলেটা যেভাবে শাস্তি দিলা ওইভাবে শাস্তি দেও। বাচ্চাদের মতো কেকের বোলটার উপরে নজর দিয়ে। ঈশানও তো এই জন্য আমার পিচ্ছিটা কান্না করছে, আচ্ছা চলো আজকে দুইজন মিলে ওকে শাস্তি দিব। কপাল আর গালের আটা মুছে দিয়ে। নৌশিনো হুম চলো। দুইজন মিলে খুনোশুটি করে হাসি মজায় কেক বানায় ফেললো ব্ল্যাকফরেস্ট কেক, যেটা ঈশান নৌশিন দুইজনারই খুব পছন্দ। বিসর্গ ঈশান ভাইয়া। নৌশিনের এমন আবেদনময়ী ডাক শুনে চোখ মেলে তাকালো ঈশান। বিসর্গ আজকে আমাকে একটা প্রমিজ করবা? ঈশানও হুম বলো। বিসর্গ এইবার থেকে প্রতি বছর তোমার বার্থডেতে আমরা এইভাবে একসাথে কেক বানাবো, আচ্ছা? ঈশানোহার যদি আমি না থাকি তাহলে? ঈশান মজার ছলে বললেও নৌশিনের চোখ পানিতে টইটুম্বুর হয়ে গেল। যে চামচ দিয়ে কেক খাচ্ছিল সে চামচটা কেকের বাটিতেই থাকে গেল, কেকটা আর খাওয়া হলো না। আর না সে চোখের পানি ঈশানকে দেখাতে পেল, কারণ তার আগেও যে ঈশান এর ফোনে ফোন চলে আসে, ঈশান নৌশিন এর কপালে ছোট একটা কিস করে বুকের সাথে জড়ায় ধরে। তারপর 4টা বছর কাটে যায়। সে আর আসেনি, নৌশিনেরও মনের আশা পূরণ হয়নি একসাথে কেক বানানোর। 4টা বছর শুধু চোখের পানি ফেলেছে শক্ত, নৌশিন হয়ে উঠেছিল ভীতু। নৌশিনের চোখের পানি। আজকে 4 বছর পরে পুনরায় সে কেক বানাচ্ছে, কিন্তু এটা তার ঈশান ভাইয়ের জন্য না। এই বাড়ির মালিকের জন্য, যার বাড়িতে বর্তমানে সে আশ্রিতা। তখন সবাই মিলে আকাশকে উইস করে, কেক কাটে, নাচ গান করে, শুতে চলে যায়। আর পুরাটা সময় নৌশিন দূর থেকে শুধু দেখেছে। সব চলে যাইতেই নৌশিন ও হাঁটা ধরে, কিন্তু 2 পায়ের বেশি এগুতে পারে না, কারণ পিছন থেকে আকাশ তার হাত ধরে রাখেছে। নৌশিন চমকালো, কিন্তু সেটা আকাশকে বুঝতে না দিয়ে মুখটা নিচু করে নিল। বিসর্গ কি করছেন, হাতটা ছাড়ুন, আমি রুমে যাব। আকাশহুম তা তো যাবাই, তার আগে আমাকে তোমার হাতের বানানো কেক খাওয়াবা। কিচেনের দিকে নিয়ে যাইতে যাইতে। বিসর্গ কি বলছেন, আমি কেক বানাতে পারি না, প্লিজ ছাড়ুন। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে। আকাশও তা তো হচ্ছে না, তুমি আমার বাড়িতে থাকে আমাকেই না বলচ্ছ।
ভ্রু কুঁচকে আকাশের কথার ডাবল মিনিং করে সে মনে করে আকাশ তাকে খোঁটা দিচ্ছে তাকে আশ্রিতা বলচ্ছে তাই তো মাথা নিচু করে কেক বানানোর প্রস্তুতি নিতে থাকে আর ডুবে যায় অতীতের দুনিয়ায়। রামিসা আয়নার সামনে দাঁড়ায় আছে আর এক এক করে গহনা আর চুল থেকে ক্লিপ খুলোচ্ছে, চোখে তার পানি। আজ পুরাটা সময় ফিহাব এক কথায় জাস্ট তাকে ইগনোর করেছে, একটা বার তাকায়নি তার দিকে। আর রামিসা সে তো বেহায়ার মতো তার ফিহাবের দিকেই তাকায় ছিল, কালো পাঞ্জাবিতে রাজপুত্র ছাড়া আর কিছু লাগচ্ছিল না তাকে, সাথে লেন্স লাগানো চোখ জোড়া। অসাবধানে থাকার কারণে একটা পিন রামিসার আঙুলে ঢুকে যায় ব্যথায়, রামিসা তার চোখ জোড়া বন্ধ করে নেয়। পিনটা বার করার মতো সাহসটাও তার নাই। চোখ বন্ধ করা অবস্থায় হাতে কারো ছোঁয়া পায়, কাঁপে উঠল, কিন্তু চোখ খোলার সাহস তার হলো না। যদি চোখ জোড়া খুলে আর সামনে থাকা মানুষটা না থাকে তাহলে যে নিজেকে আর সামলাতে পারবে না। রামিসার ভাবনার মাঝেই ফিহাব রামিসার হাত থেকে পিনটা বার করে ফেল। ব্যথায় আহ করে চিল্লায় উঠল, চোখ জোড়াও খুলে গেল। ফিহাব রামিসার চোখের দিকে না তাকাই তাকে বেডে বসায়, কাবার্ড খুলল, ফার্স্ট এড বক্স বের করার জন্য রামিসা বুঝতে পারল, তাই বলে উঠল, বিসর্গ ফার্স্ট এড বক্স নাই। ফিহাবের রামিসার দিকে রাগী চাহনি দিয়ে চলে গেল। রামিসা মনে করল হয়তো ফিহাব চলে গেছে, সামান্য একটু হেসে লাইট অফ করে ওইভাবেই শুয়ে পড়ল। কিছু সময় পরেই কেউ হ্যাচকা টান দিয়ে উঠালো রামিসাকে, ভয় চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। হঠাৎ আক্রমণের জন্য একদম প্রস্তুত ছিল না সে। ফিহাব ওকে কিছু না বলে রামিসার হাতে ব্যান্ডেজ করে দিয়ে চলে যাইতে নিলে তার পায়ের কাছে ব্যান্ডেজটা ফেলো দিল। ফিহাবের পা কয়েক সেকেন্ডের জন্য থামে গেল, দেন পুনরায় হাঁটে রুমের দরজা বন্ধ করে দিল। রামিসার রাগ লাগুচ্ছে প্রচুর, কি পাইছে ছেলেটা তাকে, তার কি কষ্ট হয় না? হঠাৎ দেখাই কত আপনের মতো ব্যবহার করল, কিন্তু এখন ভাবতেই রামিসার তার মায়ের বলা কথা মনে পড়ে গেল। সেদিন বের হয়ে যাওয়ার পরে রামিসা বেহায়ার মতো তার মাকে ফোন দিয়েছিল। হ্যালো বলার সাথে সাথে তার মা বলেছিল, বিসর্গ তুই আমাকে ফোন করলি কোন সাহসে? মুখ পুরি অপা মরিস না কেন তুই? তুই কি মনে করেছিস ওই ছেলেটা তোকে ভালোবাসে? ভালোবাসার ঘনট মূলা ওই শুধু তার দায়িত্ব পালনের জন্য এত কিছু করছে, কারণ সে শুধু তার মাকে বাঁচানোর জন্য তোর কৃতজ্ঞ। না হলে ওর মতো বিদেশে পড়াশোনা করা উচ্চ মানের এক ডাক্তার তোর মতো সমবর্ণের অসুন্দরী মেয়েকে কেন বিয়ে করবে? খুব শীঘ্রই তোকে এই আমার পায়ের কাছেই আসতে হবে, দেখে নিস। রামিসা চুপচাপ সেদিন মায়ের কথা শুনোচ্ছিল। তার মা তাকে আর কয়েকটা গালি দিয়ে ফোনটা রেখে দিল। সেদিন রামিসা খুব কেঁদেছিল। আজকে মায়ের কথা তার সত্যি লাগুচ্ছে, হয়তো শুধু রামিসা তার মাকে বাঁচিয়েছিল তাই ফিহাব এই সব করছে। তার ভাবনার সুতা ছিঁড়ে ফিহাব পুনরায় রামিসার হাতে ব্যান্ডেজ করতে লাগল। রামিসা, এই সব করার কোন দরকার নাই আপনার? ফিহাব ভ্রু কুঁচকে একবার তাকায়, কিছু বলল না। রামিসা, আমি বলতাম তো আমি করে নিবনি, এইটুকু পিন কোন সমস্যা নাই। আর আমার দায়িত্ব নেওয়ারও আর আপনার দরকার নাই। আসলে আমি কতটা বোকা তাই না? আমি ভাবেছিলাম আপনি হয়তো আমাকে পছন্দ করেন, কিন্তু আসলে আপনার কাছে আমি শুধুই আপনার দায়িত্ব, সেটা আমার এই ছোট মাথা ধরতে পারেনি। না হলে আমার মতো একটা মেয়েকে কেনই বা বিয়ে করবেন? আপনি আমাকে ডিভোর্স পেপার পাঠায় দিয়েন, আমি সই করে দিবনি, তারপর আপনি আপনার ভালোবাসার মানুষ হাবিবা ম্যামকে বিয়ে করতে পারেন। মাথা নিচু করে কথাগুলো বলল, অনেক কষ্টে নিজের চোখের পানি আটকায় রাখেছে। হঠাৎ করে কান্নার জায়গায় নিজের গালে জ্বালা অনুভব করতেই চমকে উঠল রামিসা। রামিসা ছলছল চোখে তাকায় আছে ফিহাবের দিকে। ফিহাব, নেক্সট টাইম যদি ভুলেও ছাড়ে দেওয়ার কথা শুনেছি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। রামিসা, আপনার চেয়ে খারাপ কেউ নাই। কান্না করতে করতে ফিহাব, জানি, এবার বলেন ম্যাডাম এত অভিমান কিসের? রামিসাকে নিজের কোলে বসায়, ঘাড়ে থুতনি ঠেকালো। রামিসা, কোন অভিমান নাই? কিসের অভিমান থাকবে? আর হলেও তাতে আপনার কি? ছুটার জন্য লাফালাফি করছে। ফিহাব, আমারই তো সব রে বউ, হাজার হোক 10টা না 5টা না, একটা মাত্র বউ। রামিসা, আমি আপনার বউ না, আমি তো শুধু আপনার দায়িত্ব। ফিহাব, এই পাগলি তোরে কইছি আমি যে তুই আমার দায়িত্ব না, সব স্ত্রী তার স্বামীর দায়িত্ব। আর আমি তোকে ভালোবাসি দেখেই বিয়ে করেছি, না হলে কার মাথায় কইটা মাথা আছে যে আমাকে জোর করবে আর আমি মাথা নিচু করে মানে নিব? ইডিয়াট। রামিসা মানে অবাক হয়ে। ফিহাব, সত্যি বলতে প্রথমে যেদিন আম্মু বলল যে আমার বিয়ের জন্য মেয়ে দেখতে যাবো, আগে গেছিলাম আকাশ ভাইয়ার, আগে আমার বিয়ে কেন তার উপরে চিনি না জানি না। রামিসা, তারপর?
ফিহাবতার পর এক গাদা বিরক্তি নিয়েই তোমার সাথে গেছিলাম দেখা করতে, কিন্তু হঠাৎ করে যখন তোমার ওই অভিমানী চোখ জোড়া দেখলাম, বিশ্বাস করো হঠাৎ দেখাই মনের ভিতর সুপ্ত অনুভূতি জন্মাইছিল, আর যখন হঠাৎ তুমি বাচ্চাদের মতো করে লাফায় উঠলা, আমি তো শেষ বুঝতে পারলাম অজান্তেই মেয়েটার মায়ে জড়ায় গেছি। তারপর ধীরে ধীরে মাটা ভালোবাসায় রূপ নিয়েছে। গলায় কিস করে রামিসাহ। তাহলে ওরা যে বলদ ছিল ওই হাবিবা ম্যাম এর সাথে আপনার কিছু আছে? মাথা নিচু করে ফিহাবধূর পাগলি, সে তো আমার জাস্ট কলিগ হয়, আর একসাথে পড়াশোনা করাই অনেক ভালো ফ্রেন্ড আমার, নাথিং ইলস। রামিসাহার ওই যে আমাকে ইগনোর করছিলেন তার বেলায় ফিহাবো তো কি করতাম রে বউ, তোকে দেখলেই যে তোকে উঠে ইচ্ছা করতো, তোকে বুকে জড়ায় ধরতে ইচ্ছা করতো, তোকে পাওয়ার ইচ্ছাটা যে বাড়ে যাইতো, তাই তো হাতের বাঁধনটা আরো শক্ত করে রামিসাহ শরীর মাথা নিচু করে ফিহাবো কেন থুতনি চারে। রামিসাহ আপনাকে ভুল বুঝলাম, তাই মাফ করে দেন। চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়ায় পড়ল। ফিহাব ঠোঁট দিয়ে শুষে নিল পানিটা। রামিসা লজ্জায় চোখ বুজে ফিহাবের কলারটা চাপে ধরল। ফিহাব মুচকি হাসে রামিসাকে পাজাকোলে তুলে বেডে শুয়ায় দিয়ে কপালে কিস করে যাইতে নিলেই রামিসা ফিহাবের হাত ধরে নেয়। ফিহাব কি গো বউ, রামিসাও না গেলে হয় না? করুণ শৌরে ফিহাব লাইট বন্ধ করে আসি। রামিসা লজ্জা পায়, হাতটা ছাড়ায় নেয়। আকাশই যে ম্যাম এটা কি বানায়ছেন? জাস্ট একটা কেক খাওয়ার আবদার করেছিলাম, তাই বলে এইভাবে খাওয়াবা? না আছে মিষ্টি, না আছে স্বাদ। চোখ মুখ কুচকে আকাশের কথায় রাগ হলো নৌসিনের। এত কষ্ট করে সে তার জন্য কেক বানালো, আর সে প্রশংসা করা বাদ দিয়ে খুদ ধরচ্ছে। নৌসিন ভাবচ্ছে এর জায়গায় যদি ওর ঈশান ভাইয়া হতো তাহলে নিশ্চয় প্রথমবার কেক বানায়ছে না, পুরায় নিশ্চয় কিছু কিছু গিফট দিত। আকাশই যে কই হারালেন, এটা খায় দেখো, মুখের সামনে ধরে। নৌসিন রাগে কেকটা মুখে নিল। মুখে নিয়েই অবাক হয়ে গেল, একদম বেস্ট ফার্স্ট টাইম, ভালো হয়েছে হ্যাঁ, কেক হিসেবে মিষ্টিটা কম হয়ে গেছে। নৌসিন কিছু বলার জন্য মুখ খুলতেই দেখে আকাশ গপাগপ করে কেক খাচ্ছে। নৌসিন আকাশের খাওয়া দেখে অবাক, মনে হচ্ছে এর আগে কখনো কাউকে এইভাবে ঠুসতে দেখেনি। নৌসিন আরে আরে আস্তে ধীরে খান, কেউ কারে নিচ্ছে না, এইভাবে খাওয়ার কোন মানে হয় না। আর আপনি তো বললেন মিষ্টি কম হয়েছে, তাহলে? অবাক হয়ে আকাশও তখন তো আর আমার মায়াবিনী ঠোঁটের ছোঁয়া ছিল না। বিড়বিড় করে নৌসিনও কিছু বললেন। আকাশহুম বললাম এই খানটার তো শেষ, এবার বাকি অংশটা খাবো। দুষ্টু হাসে নৌসিনোর মানে। নৌসিনকে আর কিছু বলতে না দিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট চাপে ধরে কয়েক সেকেন্ড রাখে, দ্রুত সেখান থেকে চলে যায়। আর নৌসিন উইখানে থো হয়ে মুখে হাত দিয়ে দাঁড়ায় আছে। নাজিম খান 3 দিন হলো বাসায় ফিরেছেন। বাসায় ফিরা থেকে তার মুখে কোন কথা নাই, তার হাবভাব দেখে অবাক হয়ে যায় নিহাল। সে মনে করেছিল আসার সাথে সাথেই নাজিম খান চিল্লাপাল্লা শুরু করে দিবে, এটা নিয়ে তার কোন মাথা ব্যথা নাই। সে জানে গেছে তার পাখির ঠিকানা, আর তাকে আনার সব প্ল্যানিং করাও ডান, এখন খালি সময়ের অপেক্ষা। রায়জাদা মেনশনে আজকে খুশির বাতাস বইছে। 4 বছর পরে আজকে আবার বাড়ির মেঝো রাজপুত্রের জন্মদিন। শুধু খুশি নাই একজনার মুখে, সেটা হলো নৌসিন। এই দিনটা তাকে নরক যন্ত্রণা দেয়। এই দিনেই সে পড়েছিল মানুষরূপী জানোয়ারের কবলে। সেদিন থেকে শুরু হয়েছিল তার জীবনের সবচেয়ে ভয়াবহ সময়। সেদিন ঈশান যাওয়ার পরে সেখানে উপস্থিত হয়েছিল নিহাল, পরনে ব্ল্যাক হুডি, মুখে শয়তানি এক হাসি। নৌসিন ভয় পায় যায়। যতবারই নিহাল তার সামনে আসেছে নৌসিন এইভাবেই নিজেকে গুটিয়ে নিয়েছে। এমন না যে নৌসিনকে সে ধমক দিয়েছে, মারেছে, এমন কিছুই না, কিন্তু তাও তাকে দেখলেই নৌসিন নিজেকে গুটিয়ে নিত। আর সেদিন নিহালের ওই হাসি দেখে নৌসিন আরও ভয় পায় যায়। নিহালও হেমন আছো পিচ্ছি পাখি। নৌসিনের সামনে হাঁটু ভাঁজ করে বসে। নৌসিন ভালো কাপা কাপা কণ্ঠে। নিহালো তুমি কি আমাকে ভয় পাচ্ছ নিশু পাখি? নৌসিনের গালে হাত রাখে। নৌসিন নিহালের ছোঁয়াই খারাপ লাগে না, মনে হয় স্নেহ ভরা ছোঁয়া, কিন্তু ভয় হয় প্রচুর। নিহাল নৌসিনের মুখ দেখে বুঝতে পারে নৌসিন তাকে কতটা ভয় পাচ্ছে। নিহালকে বেশি কিছু করতে হয়নি, নিহাল খালি নৌসিনের দিকে এগিয়ে আসতেই নৌসিন অজ্ঞান হয়ে যায়। বেচারা নিহাল সেদিন খালি ভাবেছিল যে ছেলের উপর এত মেয়ে রোজ ক্রাশ খাই, তার বেড পার্টনার হওয়ার জন্য উতালা হয়ে থাকে, তাকে কি না এই মেয়ে অজ্ঞান হয় ভাবা যায়। নৌসিনের যখন জ্ঞান ফিরে তখন সে নিহালের বেডে নিজেকে আবিষ্কার করে। প্রথমে ভয় পায় নিজেকে দেখে, নেই সব কিছু ঠিক দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু স্বস্তিটা বেশিক্ষণ টিকে না। যখন তার রুমে তার চাচা উর্ফে মিস্টার নাজিম খান ঢুকে ভয় হাত পা আসার হয়ে যায় নৌসিনের। নৌসিন নাজিম খান এর সব কালো ব্যবসার কথা জানে। সে নিজেই তাদের উপর রিসার্চ করেছে, কিন্তু কোন সময় ভয় পায়নি। হয়তো তখন তার সাপোর্ট হিসেবে ছিল তার ঈশান ভাইয়া, যার জন্য সে সব কিছুর সম্মুখীন হতে পারত। সেদিন বারবার দোয়া করছিল ঈশান ভাই যেন ফিরে আসে।
কিন্তু আসেনি তার ঈশান ভাই। দিন দিন নাজিম খানের অত্যাচার বাড়তে লাগলো। নিহাল এর জন্য পড়াশোনা কন্টিনিউ করতে পারলেও নাজিম উদ্দিনের জন্য তার জীবন হয়ে উঠেছিল নরক। বাড়ির সকল কাজকর্ম করতে হতো তাকে রাজপ্রসাদের। বাড়িটা রোজ পরিষ্কার করতে হতো তাকে। একটু ভুল হলেই যা না তাই বলে কথা শোনাতেন তিনি। কোন সুযোগ ছাড়তেন না। নওশীনকে ছুয়ার চাচা নাকি বাবার সমান হয়, কিন্তু নাজিম খান মানুষের কাতারেও পড়ত না। প্রথম প্রথম নিহাল নওশীনের সাথে ভালো আচরণ করলেও একসময় সেও তার আসল রূপ দেখাতে লাগলো। নওশীনের এখনো মনে আছে সেবার কফি করতে 1 মিনিট লেট হয়েছিল দেখে পুরো গরম হাহা মগটা তার হাতের উপর ঢেলে দিয়েছিল। শুধু ওইটুকুতে ক্ষান্ত হয়নি তারা। রোজ খুঁটি নাটির জন্য মারা হয়ে গেছিল তাদের স্বভাব। নওশীনও অভ্যস্ত হয়ে গেছিল। একদিন জানতে পারল তার ঈশান ভাইয়া নাকি আর বাঁচে নাই। সেদিন কোন মতেই বিশ্বাস করেছিল না। নওশীন পাগলামি করেছিল অনেক। তার পাগলামি দেখেই রাগে নিহাল জানোয়ারের মতো মারেছিল নওশীনকে। একটুও মায়া হয়নি তার সেদিন। বাচ্চা মেয়েটা রক্তাক্ত অবস্থায় ফ্লোরে নিস্তেজ হয়ে পড়েছিল, জ্ঞান হারাইছিল না সে। সে অবস্থাতেও ঈশান এর হাসি মাখা মুখটা তার চোখে ভাসচ্ছিল। তাকে নাজিম উদ্দিন হসপিটালে অ্যাডমিট করাই কারণ এখনও যে তার অনেক বুঝাপড়া বাকি ছিল। 19 বছর হওয়ার আগে কোনভাবেই তাকে হাতছাড়া করতে চাননি তিনি। তাই তো বাঁচানোর জন্য তাকে হসপিটালে অ্যাডমিট করায় বেস্ট চিকিৎসা করানো হচ্ছিল তাকে। পুরো 2 সপ্তাহ লাগে তার জ্ঞান ফিরতে। জ্ঞান ফিরার পরেও তার মস্তিষ্ক কাজ করছিল না। পুরানো স্মৃতি তার মনে থাকলেও কোন চেহারা তার মাথায় আসছিল না। মাথা অনেক প্রেশার ক্রিয়েট করলেও কোন লাভ হতো না। সুস্থ হওয়ার 3 দিন পরেই যখন সে বাড়িতে নিয়ে আসে তাকে মিসেস খান, তখন তার সামনে নিহাল বড় প্রজেক্টরে একটা ভিডিও প্লে করে, যেখানে দেখা যায় ঈশানকে ঘিরে 100 খানেন লোক দাঁড়ায় আছে। প্রথমে চিনতে না পারলেও তার মন বলছিল এটাই তার ঈশান ভাই। সে একাই 100 জানার সাথে ফাইট করছিল। 100 জন ওপারে উঠছিল না তার সাথে। তখনই কোথায় থেকে 3 জন মানুষ 3টা মানুষের গলায় চাকু ধরে নিয়ে আসে। তাদের দেখে ঈশান সব শক্তি হারায়, হাঁটু গাড়ে বসে পড়ে, চোখে তার পানি। ঈশানও প্লিজ এদের ছাড়ে দে। নাজিম খান আমার বাবা, তোর কেউ না হলেও এই 2 জন তো তোর ভাই আর ভাবি, এদের কেন? এদের কিছু হয়ে গেলে আমার পিচ্ছিটা মরে যাবে, ছাড়ে দে এদের। নাজিমারে রাখো তো ভাই ভাবি, আমার কাছে এই সব সম্পর্কের কোন দাম নাই যে ছেলে টাকার জন্য নিজের বাপকে মারতে পারে। তার জন্য তুই কি করে ভাবলি তার ভাই আর ভাবির মূল্য আছে? আমি শুধু টাকা আর পাওয়ারকে ভালোবাসি, এই সব সম্পর্করও মূল্য আমার কাছে নাই। আমি স্বার্থপর। আমার জন্য সবার আগে আমি, তারপরও আমি। আমার জন্য আর কারো মূল্য নাই। ঈশান নাজিমকে মারার জন্য এগুতে নিলেই ঈশানের বাবার গলায় যে ছুরি ধরেছিল সে ঈশানের বাবার গলায় মারে দিল টান ধারালো চাকুর কারণে। ঈশানের সামনেই তার বাবার গলা তার দেহ থেকে আলাদা হয়ে গেল, নিষ্প্রাণ হয়ে গেল তার বাবা। সেটাই দেখেই চিৎকার করে জ্ঞান হারায় নওশীন। তারপর কি হয়েছে সে জানে না, আর না নিহাল তাকে আর দেখায়ছে। নওশীন এখনো বিশ্বাস করে না তার ঈশান ভাইয়া আর তার বাবা মা মারা গেছে। তার মন বলে তার ঈশান ভাইয়া বাঁচে আছে আর বাবা মাও, কিন্তু এখন শুধু তাদের খুঁজার পালা। এইভাবে চলতে থাকে দিন। রোজ রাতে সবার চোখে ফাঁকি দিয়ে খুঁজতে লাগে তার বাবা মা আর ঈশান ভাইয়াকে। খুঁজে পাওয়ার কোন ক্লু যদি সে পায়, কিন্তু পায় না। হুট করে 3 বছর পরে জানতে পারে মিস্টার নাজিম খান তার বাবা মাকে টাইট সিকিউরিটির মধ্যে রাখেছে, যেখানে ঢুকলে বাঁচার সম্ভাবনা নাই। তাও নওশীন হাল ছাড়নি। তার ঈশান ভাইয়া তাকে এমনভাবে ট্রেন করেছিল যাতে সে যেকোনো বিপদে রুখে দাঁড়াতে পারে। তার বাবা মাকে যেখানে রাখা হয়েছিল নওশীন সেখানে গেছিল, কিন্তু পারেনি। নিহাল আটকে নিয়েছিল, পারেনি সে তার বাবা মাকে দেখতে। এইভাবে করতে করতে একটা বছর কাটে যায়। হুট করে সেদিন নাজিম খান নিহালকে দেশের বাহিরে পাঠায় তার কোম্পানি দেখতে। আর সে সুযোগে তিনি তার বউকে ডাকে, তার হাতে একটা লাল শাড়ি দেয়। মিসেস খান বুঝে যান তার স্বামী আসলে কি করতে চাচ্ছে, তাই তিনি শাড়ি তো পরায় রেডি করাই দেন। নাজিম খান আসে, দেখে যান দিয়ে যাদের কাছে তিনি নওশীনকে বিক্রি করতে চাইছিলেন তাদেরকে কল দেন আসার জন্য। আর সেই ফাঁকেই মিসেস খান নওশীনকে পালাতে বলেন। অর্ধেক রাস্তা পার না হতেই নাজিম খান এর লোক দেখে নেয় আর গাড়ি নিয়ে ধাওয়া করতে শুরু করে নওশীনকে। কোন রকম সে আকাশকে পায়। সেদিন রাতেই নিহাল দেশে আসে আর ফিরতেই তার বাবা তাকে এটা বলে না যে তিনি নওশীনকে বিক্রি করতে চান, উল্টা নওশীনের নামে নিহালের কান বিষায় দেয়। তারপরের কাহিনী আপনাদের জানা। এক এক করে সব গেস্ট আসা শুরু করে দিয়েছে। মিস্টার আর মিসেস রায়জাদা সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন। ফিহাব আর অনিমা সেলফি তুলতে ব্যস্ত। রামিসা নওশীনের সাথে তার রুমে আরিয়ান খাওয়ারের ব্যবস্থা দেখছে। বলতে গেলে সবাই ব্যস্ত। আকাশের বড় আব্বু আর আম্মু সবার সাথে কথা বলেছেন। আকাশ রুমে রেডি হচ্ছে, পরনে তার ব্লু অ্যান্ড স্কাই কালার মিক্স পাঞ্জাবি, সাথে ব্যাগ জিন্স, পাঞ্জাবির পকেটে ব্ল্যাক ব্রুজ লাগানো, পায়ে ব্ল্যাক শু, হাতে রয়্যাল ব্লু রঙের দামি ওয়াচ। স্টাইল করে কাটা চুলগুলো জেল দিয়ে সেট করা।
ব্রাউন স্মোকি আইস যে কোন মেয়েকে নিজের প্রতি টানতে সক্ষম, দেখা যাক নৌসিন পটাতে পারে কিনা। রামিসা, এটা কেমন কথা, একই বাড়িতে থাকে তুই, ও মানুষটার জন্মদিনে পার্টি অ্যাটেন্ড করবি না যে কিনা তোকে বাঁচাইছে? রাগী কণ্ঠে নৌসিনুজ্জা, হ্যাঁ আমি জানি আমাকে বাঁচাইছে, তো এখন কি করব, নিজেকে বিলায় দিব নাকি তার কাছে? হ্যাঁ। রাগে চিল্লায় রামিসা, তোর মাথা ঠিক আছে তো? নৌসিন, কি বলেছিস? সেই সব পার্টি অ্যাটেন্ড করার সাথে এইসবের কি সাথ? তোর মাথা কি গেছে? সকাল থেকে দেখুচ্ছি কেমন করছিস, কি হয়েছে? নৌসিনকে নিজের দিকে ঘুরায়। নৌসিনও তেমন কিছু না, মাথা ঠিক ছিল না, সরি জান। আর পার্টি অ্যাটেন্ড করার তো আমি কি হিসেবে পার্টিটা অ্যাটেন্ড করবি বলতে পারিস কে হয়? আমি এদের বলকে, তুই এই বাড়ির ছোট ছেলের বউ আর আমি এই বাড়ির আশ্রয়। নৌসিনের মুখ থেকে কথা কাড়ে আরিয়ান বলে উঠে, বিসর্গ, তুই এই বাড়ির বড় ছেলের একমাত্র বোন। ফিহাবহার এই বাড়ির ছোট ছেলের একমাত্র শালিকা। অনিমাহার আমার ননদ প্লাস প্লাস বেস্টি প্লাস ভাবি। ভাবিটা আস্তে করে বলে, যেটা আরিয়ান আর ফিহাবের কানে গেলেও রামিসা আর নৌসিনের কানে যায়নি। আরিয়ানের পিছন থেকে রামিসা ওদের দুইজনের কথা শুনে মুচকি হাসির রেখা ফুটে ওঠে। রামিসা, আর কোন সম্পর্ক লাগবে? এবার তো রেডি হয়ে নে মেরি মা। হাত দুইটা জোর করে খানিকটা ঝুঁকে। নৌসিনু, তৌবা তৌবা, কি যে বলিস? আমি তোর বাবাকে, আঙ্কেলকে নিজের বাবার চোখে দেখিছি। রামিসা, তবে রে। নৌসিনকে ধাওয়া করে। নৌসিনু দৌড়, একবার ফিহাবের পিছে লুকাচ্ছে তো, একবার আরিয়ান অনিমার পিছনে পিছে তাকায়, মুখ ভেঙচি দিয়ে সামনে ফিরতেই কারো বুকের সাথে ধাক্কা খায় আর পড়ে যেতে নিলেই কেউ তাকে বুকে জড়ায় নেয়। বিসর্গ, আকাশ, আকাশ, আজকে এত বছর পরে তোমাকে দেখতে পাবো, উঠতে পারবো, উফ, ভাবতেই কতটা না আনন্দ লাগছে, আই ক্যান্ট এক্সপ্রেস। বাট যাই হোক, এবার আর তোমাকে ছাড়ে যাচ্ছি না মাই হট চকলেট। এবার তোমার নেশালো চোখের নেশায় ডুব দিতে কেউ বাধা দিতে পারবে না। 5টা বছর দূরে ছিলাম, ওদের সবাইকে আমি শেষ করে ফেলবো মাই ব্লু স্কাই। ওদের জন্য এত বছরের দূরত্ব। তোমার অসীমকে তো সে কোন কালেই আল্লাহর কাছে পাঠায় দিয়েছি। নাও ইটস টাইম টু রিভেঞ্জ। অট্র হাসিতে ফাটে পড়ে রামিসা, হারে আরে কি করছেন, নিচে এত মানুষ। ফিহাবকে সরানোর চেষ্টা করতে করতে রামিসার কোন কথায় তার কোন খেয়াল নাই, সে তো একমনে রামিসার গলায় ঘাড়ে নিজের ঠোঁট ছোঁয়াতে ব্যস্ত। ফিহাব, উফ অফ সুইট হার্ট, কম নড়াচড়া করতো? আচ্ছা সুইট হার্ট, একটু মিষ্টি খাওয়াবা গো। রামিসার নাকে নাক ছোঁয়ায়। রামিসা, হুম, আমি এখনই নিয়ে আসছি, ছাড়ুন। ফিহাব, উফ অফ অ্যাঞ্জেলা, নোট দ্যাট সুইট আই অ্যান্ড ইউর লিপস। নেশাক্ত ভয়েসে রামিসা লজ্জায় মাথা নিচু করে ফিহাবের বুকে হালকা ঘুষি মারে। ফিহাব বুকে হাত দিয়ে পড়ে যাওয়ার মতো করে, কিন্তু রামিসা সেটা বুঝতে না পারে, ভয় পায়, ফিহাবের পাঞ্জাবির কলার টানে ধরে। ফিহাব মুচকি হাসে, রামিসার কোমর জড়ায় ধরে নিজের কাছে টানে নেয়, অন্য হাত দিয়ে চুলগুলার মাঝে হাত ডুবাই দিয়ে রামিসার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলায় দেয়। লজ্জায় কুকড়ে যায় রামিসা। ফিহাব রামিসার ঠোঁটে হালকা কামড় দিতেই শক্ত করে খামচে ধরে ফিহাবের পাঞ্জাবি, এর নিজেও ফিহাবের সাথে রেসপন্স করতে থাকে। আরিয়ানই যে ম্যাডাম, এত সাজ কিসের হুম? দেওয়ালে পিঠ ঠেকায় আয়নার মাঝে অনিমার প্রতিফলনের দিকে দৃষ্টি স্থাপন করে। হঠাৎ আরিয়ানের কণ্ঠে চমকে যায় সে। আকাশ তখন নৌসেনের রুমে। আসলে সবাই চুপচাপ বাড়ায় যায়। ফিহাব রামিসাকে নিয়ে গেলে আরিয়ানও কিছু কাজের জন্য নিচে নামে যায় আর অনিমা হিজাব ঠিক করার জন্য রুমে আসে। অনিমা, আপনি এখানে? আপনার না বাহিরে থাকার কথা? ড্রেসিং টেবিলে ঠেস দিয়ে দাঁড়ায়। আরিয়ান একবার উপর থেকে নিচ পর্যন্ত অনিমাকে পর্যবেক্ষণ করে নেয়। লং রেড গাউন, গোল্ডেন রঙের সুতোর কাজ, মাথায় স্টাইল করে গোল্ডেন হিজাব আটকানো, নাকে ছোট একটা ডায়মন্ডের নোজপিন, হাতে ব্রেসলেট। আসলে আমি চুড়ি পরি না, আমার সেভাবে চুড়ির প্রতি কোন নেশা নাই, আর তার জন্য চুড়ির উপর সেন্সটা আমার খুব কম, লেখিকা। আরিয়ান মুচকি হাসে, অনিমার দিকে এগিয়ে যায় আর অনিমার দুই সাইডে হাত রাখে দাঁড়ায়। অনিমা হাসে আরিয়ানের গলা জড়ায় ধরে, নাকে নাক ঘষে দেয়। আরিয়ান, বাহ আমার বউ, দেখছি আজ রোমান্টিক মুডে আছে, কি ব্যাপার? অনিমা লিপস্টিক রাঙা ঠোঁটে হালকা করে ঠোঁট ছোঁয়ায়। অনিমা, আমি তো অলওয়েজ রোমান্টিক, আপনার মতো নিরামিষ নাকি হুক ভাব নিয়ে? আরিয়ানও, আমি নিরামিষ। ভ্রু কুচকে অনিমা হেনি ডাউট আরিয়ানের চুলে ফু দিয়ে। আরিয়ান, ওকে দেখাচ্ছি আমি নিরামিষ নাকি আমিষ। অনিমার দিকে মুখ এগিয়ে নিয়ে অনিমা আরিয়ানের বুকে ধাক্কা দিয়ে বলে ওঠে, বিসর্গ নৌসিন।
অনিমার মুখে নৌসিন শুনে ঝটকায় আরিয়ান অনিমার থেকে দূরে সরে যায়। হাজার হোক ছোট বোনের সামনে এই সব আরিয়ান লজ্জায় মুখ তুলতে পারছে না। হঠাৎ অনিমার হাসির আওয়াজে ধ্যান ভাঙে আরিয়ানের। আরিয়ান মাথা তুলে তাকায়, দেখে সেখানে কেউ নেই। অনিমা দরজার কাছে দাঁড়ায়, হাসছে। আরিয়ানের বুঝতে আর সময় লাগে না যে অনিমা ওকে বোকা বানালো। আরিয়ান যেও অনিমাকে ধরতে যাবে, অনিমা দেয় বউ দৌড়। আরিয়ান সেখানেই দাঁড়ায় থেকে হাসতে থাকে, বিড়বিড় করে বলে ওঠে, বিসর্গ পিচ্ছি বউটা। সবাই পার্টি এনজয় করছিল, এমন সময় ফিহাব মাইক হাতে সবার মাঝখানে আসে দাঁড়ায়। ফিহাব, গুড ইভিনিং অল। আই হোপ সবাই পার্টি এনজয় করছেন। আপনারা তো জানেন নি আজকে আমার ব্রো আকাশ রায়েদার বার্থডে প্লাস আজকে, সো প্লিজ ওয়েলকাম দ্য বার্থডে বয়। হিউজ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর মাই ব্রো। সবাই হাত তালি দেয়। পুরো হলো রুমের লাইট অফ হয়ে যায়। হঠাৎ সিঁড়িতে স্পটলাইট জ্বলে ওঠে। সবাই উপরে তাকায়, হা হয়ে যায়। মেয়েদের তো হার্ট অ্যাটাক করার মতো অবস্থায়, যে ছেলের হাঁটার স্টাইল এতটা কাতিলানা, তার লুক উফ অফ। মেয়েরা তো পারছে না আকাশের গলায় ঝুলতে। আকাশ আর এক স্টেপ নামতেই পিছনে ঘুরে দাঁড়ায়, আর তার পিছন থেকে অনিমা আর রামিসা বার হয়ে আসে। দুইজন দুই পাশ থেকে আকাশের হাত জড়ায় ধরে। ফিহাব আর আরিয়ান আকাশকে পাশ কাটায়, নৌসিনের হাত ধরে। নৌসিন ওদের পিছিয়েই হাঁটছিল। ফিহাব আর আরিয়ান নৌসিনের বাহু জড়ায় ধরে। নৌসিনের মুখে হাসি ফুটে ওঠে। এতক্ষণ যে মেয়েরা আকাশকে দেখে ক্রাশ খাচ্ছিল, এখন সে মেয়েরাই জ্বলছে। নৌসিন, রামিসা আর অনিমার সৌন্দর্য দেখে ছেলেদের অবস্থা এবার মেয়েদের থেকে করুন। এক একজনকে কোন হুড়ের থেকে কম লাগছে না। আরিয়ান, ওভাইজ আই ওয়ান্ট টু ইন্ট্রোডিউস দোজ নিউ ফেসেস। সি ওয়াজ মাই গর্জিয়ান লিটিল সিস্টার নৌসিন খান। নৌসিনকে এক হাত দিয়ে জড়ায়। ফিহাব হ্যান্ড, সি ওয়াজ মাই বিউটিফুল ওয়াইফ রামিসা রায়জাদা। রামিসার হাত ধরে। ধীরে ধীরে সবাই সবার সাথে পরিচয় হতে লাগলো। নৌসিন এক পাশে বসে থেকে জুস পান করছে। রামিসাকে বড় আম্মু আর মামুনি সবার সাথে ইন্ট্রোডিউস করাই দিচ্ছে। প্রথম প্রথম রামিসার মুখে জড়তা থাকলেও এখন সে জোরটা দেখতে পারছে না। নৌসিন হালকা হাসলো, সে উপরের দিকে তাকায়, মনে মনে আওড়াতে লাগলো, নৌসিন, ঈশান ভাইয়া দেখো আজকে আমি কতজনের ভিড়ে একদম একা। কই আগেও তো এমন পার্টিসে অনেক এসেছি, তখন তো এমন লাগেনি। তুমি কি সুন্দর আগলে রাখতে আমাকে। শুধু তুমি পাশে থাকলেই আমার চলতো, আর কাউকে আমার প্রয়োজনই পড়তো না। তুমি থাকলে হাজার ভিড়েও আমি সুরক্ষিত, আর তুমি না থাকলে একলাও আমার ভয় লাগে। প্লিজ ফিরে আসো। আচ্ছা ভাইয়া, এমন কেন হয় না? কেন আমরা পারি না সময়কে রিভার্স গিয়ারে ঘোরাতে? কেন পারি না বলো না? তোমার কাছে না সব প্রশ্নের সমাধান থাকে। নিজেকে খুব একা মনে হচ্ছে ভাইয়া। তুমি নাই, পপসি নাই, মাম্মাম নাই, পাপা নাই। প্লিজ ফিরে আসো। আমি একা এত বড় যুদ্ধ জিতে পারবো না। নিঃশব্দে চোখের পানি ফেলে। হঠাৎ গালে কারো ঠান্ডা হাতের ছোঁয়া পায়। সামনে তাকায় নৌসিন, আর সামনের মানুষটাকে দেখে ঘৃণায় শরীর রিড়ি করে উঠে নৌসিনের, কারণ সামনে নিহাল দাঁড়ায় আছে। নিহালও, কি হয়েছে নিশু পাখি, আমাকে দেখে খুশি হওনি? চোয়াল শক্ত করে নৌসিনের গাল চেপে ধরে। নৌসিন নিজেকে ছাড়ানোর জন্য ছোটফোট করছে। নিহালের ঠিক পিছেই দাঁড়ায় আছে আকাশ। চোখ দুইটা রক্ত বর্ণ হয়ে আছে, তাকায় আটকায় রেখেছে আরিয়ান। আরিয়ান চায় নৌসিন আগে যেমন নিজের জন্য রুখে দাঁড়াতে পারতো, আবার দাঁড়ায় ঈশানুকে বাঘিনী বানাইছিল। সে বাঘিনী ঈশান যাওয়াতে ঘুমাই গেছে। আরিয়ান চায় আবার বাঘিনীকে জাগাতে। নিহালও, বড্ড সাহস বাড়ি গেছে রে তোমার পাখি। তোমার দেখি সত্যি পাখিদের মতো পাখা গজাচ্ছে, কিন্তু তুমি ভুলে যাও কেন আমি তোমার ওই সোকল্ড ঈশান ভাইয়া নই যে তোমার পাখাকে মেলতে দিব। আমি তোমার এই গজা পাখাই কাটবো। নৌসিনের চোখ দুইটা এবার অশান্ত হলো। ঈশানের বলা কথা মনে পড়ল। ঈশানও, তুমি নিজেকে যত দুর্বল মনে করবা, সামনের জন অত শক্তিশালী হবে। তুমি নিজেকে শক্তিশালী মনে করো, সামনের জন একাই দুর্বল হয়ে যাবে। আমি চাই আমার পিচ্ছি ঝাঁসির রানী হবে, তাই না আমার বাঘিনী। নৌসিনের কপালে ছোট করে ভালোবাসা স্পর্শ করে। নৌসিনকে এবার কিছু করতে না দেখে আকাশ আরিয়ানকে ছাড়াই আসতে নিলেই নৌসিন নিহালের পায়ে জড়ে একটা কিক করে। হঠাৎ আক্রমণে নিহাল কিছুটা ঝুঁকে যায়। তখনই নৌসিন হাঁটুর সাহায্যে নিহালের থুতনিতে আঘাত করে, পাশে থাকা বেয়ার বোতল দিয়ে নিহালের মাথায় আঘাত করে। নিহালের মাথা থেকে রক্ত বের হয়ে আসে। আকাশ আর আরিয়ানের মুখে হাসি ফুটে ওঠে। দুইজনেই একসাথে বলে উঠে, বাঘিনী ইজ ব্যাক। নৌসিন নিহালকে পুনরায় আঘাত করতে যাবে, তার আগেও দুইজন গার্ড আসে নিয়ে যায় ব্যাকডোর থেকে। সবাই পার্টি এনজয় করছিল, তাই কেউই কোনার সাইডে খেয়াল করেনি।
নৌসিন পাশে থাকা চেয়ারে বসে পড়ে রাগ লাগুচ্ছে তার প্রচণ্ড, নিজের প্রতি কেন আগে সে রুখে দাঁড়ায়নি। যদি আগেও রুখে দাঁড়াতো তাহলে আজকে নিহাল এত বড় সুযোগ কোনদিনও পাইত না। কথাগুলা ভাবতেই নৌসিনের ভিতর থেকে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। খুশিতে আকাশ আরিয়ানকে জড়ায় ধরল। আকাশ, আই কান্ট বিলিভ, আমি তো ভাবেছিলাম সে হয়তো চুপচাপ শান্ত ক্যারেক্টারের মেয়ে, অবলা টাইপ। আই ওয়াজ রং ব্রো। আরিয়ান অহংকারণ, সে যেমন তেমন মেয়ে না, সে ঈশানের পিচ্ছি বাঘিনী, যাকে ঈশান নিজ হাতে গড়েছে নিজের মতো করে। জানিস, তখন আমরা 9 বছরের ছিলাম, তখন ঈশান যে ফ্ল্যাটে থাকতো তার নিচের ফ্ল্যাটে উঠেছিল 2 বছরের নৌসিন তার বাবা মাকে নিয়ে। কিউট কিউট বুলি দয় মুহূর্তে যে কোন মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারার অদ্ভুত এক জাদু ছিল। ঈশানের ভক্ত ছিল সে। ঈশানও খুব আদর করত। ঈশানের জান ছিল সে। আঙ্কেল আন্টি দুইজনে রিপোর্টার প্লাস বিজনেস সামলাতো, সো নৌসিনকে টাইম দিতে পারত না। সারাদিন ঈশানের সাথেই কাটত। তার এই মেয়েটার জন্যই সে বিদেশে যাওয়ার চান্স ঠুকরায় দিয়েছিল। এর চোখের পানি তার অসহ্য লাগত। আকাশ, আকাশের ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসো। হয়তো আল্লাহ আমাদের 3 জনের ভাগ্য এক সুতা দিয়ে বাঁধেছিল, তাই তো আমাদের 2 জনের ভালোবাসার মানুষটাও এক। হঠাৎ যেদিন ওকে দেখেছিলাম নিজের অজান্তেই ওর মায়া পড়ে গেছিল। আকাশ এখন আগের চেয়ে ভালো আছে। কয়দিনের মাঝেই রিলিজ। আরিয়ান, আর কিছু জানতে পেরেছিস? আকাশ, নাজিম খানের এক ক্রাইম পার্টনারকে ধরেছিলাম। সে বলেছিল সেদিন নাজিম শুধু ঈশান আর ওর বাবাকে মারেছিল আর নৌসিনের বাবা মাকে জিন্দা রেখেছিল। তাদের উদ্দেশ্য ছিল যাতে 21 বছর হতেই তার নৌসিনকে তার বাবা মাকে দিয়ে ব্ল্যাকমেইল করায়, ওর নামে সমস্ত সম্পত্তি নিজের নামে করে তাকে মারে ফেলবে। বাট নিহালের জন্য প্ল্যানটা চেঞ্জ করে। নিহাল যে কোনো হালে নৌসিনকে চায়। আরিয়ান কিছু বলতে যাবে তার আগেই কেউ ঝড়ের গতিতে আসে, তাকে জড়ায় ধরে। আকাশ আরিয়ান দুইজনেই উচকচা যায়। চলবে। এটা কোন নাটক না যে প্লাস্টিক সার্জারি করালেই একজন আরেকজনের মতো হতে পারবে। 2 জন মানুষ কোনোদিনও এক হতে পারবে না। আর নৌসিন আকাশের কাছে গেলে তার মনে হতো ওইটা ওর ঈশান ভাইয়া, কারণ দুইজনেই তাকে ভালোবাসে। 2 জনের স্পর্শ ভালোবাসা মিশানো। আর নৌসিন আকাশের মাঝে তার ঈশান ভাইয়াকে খোঁজ করে, এই জন্য তার এমন অনুভব হওয়া স্বাভাবিক। নৌসিন নিজেকে শান্ত করতে রামিসার কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই আকাশের গলায় বাদরের মতো একটা মেয়েকে ঝুলতে দেখে ভ্রু কুঁচকে পড়ে ভাবে হয়তো মেয়েটাই ওনার মায়াপাড়ি। তাই বেশি কিছু না ভাবে তাদের পাশ কাটায় চলে যায়। কিন্তু বুকের ভিতর শূন্যতা অনুভব করে সে। কেন জানে না, মন চাইতেও ইচ্ছা করে আকাশের মাঝেই তার ঈশান ভাইকে খুঁজতে চায়। কেন সেটা তার জানা নেই, কিন্তু বড্ড ইচ্ছা করে যদি ঈশান ভাইয়া আকাশের মাঝে বাঁচে থাকে তাহলে কি খুব বেশি ক্ষতি হবে। আরও একবার যদি সে চায় তার ঈশান ভাইয়ের সাথে, তার ঈশান ভাইয়ের পিচ্ছি। নৌসিন জানে তার ঈশান ভাইয়া বাঁচে না, সে পশুগুলা মারে ফেলেছে। তার ঈশান ভাইকে সে চাইলো আর ফিরে পাবে না। তার ঈশান ভাইকে আর কেউ কোনোদিন তাকে ডাকবে না পিচ্ছি বলে, আর কেউ বলবে আমার পিচ্ছি বাঘিনীটা শুধুই আমার। নৌসিন আর নিজেকে থামাতে পারে না, দৌড়ে উপরে চলে যায়। নিজের রুমে বিছানায় উপর হয়ে হাউমাউ করে কান্না করতে লাগে। নৌসিন, ঈশান ভাইয়া ফিরে আসো না প্লিজ, আই নিড ইউ। প্লিজ ফিরে আসো, তুমি ছাড়া যে আমি থাকতে পারি না। আই ওয়ান্ট ইউ ঈশান ভাইয়া। কেন আল্লাহ, কেন নিয়ে নিলে আমার ঈশান ভাইয়াকে? আমি কিছু জানি না। আমার ঈশান ভাইয়াকে ফিরায় আনো, না হলে আমাকে নিয়ে যাও প্লিজ। কান্না করতে করতে আল্লাহর কাছে হাজারো অভিযোগ করে একসময় ক্লান্ত হয়ে টলমল পা ফেলে এগিয়ে যায় ব্যালকনির দিকে। বিসর্গ ডাক্তার কাম ফার্স্ট 102 রুমের পেশেন্টের হুঁশ ফিরুচ্ছে, সে রেসপন্স করছে। ডাক্তার হোয়াট, ও মাই গড, ইটস এ ম্যাজিক। 3.5 বছর ধরে যে ছেলে কোমায় কোন রেসপন্স নাই, সব ডাক্তার হাল ছাড়ে দিয়েছিল। তখন এটা জাস্ট ম্যাজিক ছাড়া আর কিছু নাই। হয়তো কেউ আছে যে মনে প্রাণে চায় সে ফিরে আসুক, যার দোয়া হয়তো আল্লাহও ফিরাতে পারেনি। পেশেন্টকে চেক করতে করতে নার্সও ডাক্তার রুহানি ম্যামকে কি ফোন করে জানাবো যে ওনার জ্ঞান ফিরুচ্ছে? ডাক্তার যা, হ্যাঁ অবশ্যই, তাড়াতাড়ি ফোন দেও বলেই চলে গেল। আর তার পিছনেই নার্স ও হাঁটা ধরল। কি নতুন ঝড় আসতে চলেছে নৌসিনের জীবনে? নৌসিন হাঁটু গাড়ে ব্যালকনিতে বসেছিল। এমন সময় পুরুষালী কণ্ঠে গান ওর কানে আসলো। কানটা খাড়া করতেই শুনতে পেল আকাশ গান গাইছে। মানা জানি ইসকি গলি বস্তারি আটা মিলি, माना कहा कहो ना तुझा पार मारी एके न चली, इश्मा निगाहों को मिलता हा बरिशा, फिर भी करहा दिल तेरी खोसन, दिल मारी ना सुना दिल की माँ न सुनू, दिल मारी ना सुनी दिल का माँ के ये करूँ।
চোখ বন্ধ করে গানের লাইনগুলো শুনছিল নৌসিন। এর প্রতিটি লাইনই নৌসিনের জানা। নৌসিন আর ঈশান দুইজনারই খুব পছন্দের গান। 2 দিন পর পর ঈশানের গলায় গানটা শোনার জেদ করত, এতবার শোনার পরেও গানটার প্রতি অভক্তি জন্মেনি। ঈশান আর নিজের অতীতের দিনের কথাগুলো ভাবতে ভাবতে ঘুমায় পড়ে নৌসিন ব্যালকনিতে। আকাশ এই সবক্ষণ ধারণের অসভ্যতামি নীলাশা ইউনো আমার এই সব একদম পছন্দ না দেন হয় চিল্লায়। আকাশের চিল্লানোর আওয়াজে ডিজে গান প্লে করা বন্ধ করে দেয়। সবাই উৎসুক দৃষ্টিতে তাকায় আছে। নীলাশাকে ওকে বেবি কুল। আসলে অনেকদিন পরে দেখা হলো, এক্সাইটমেন্ট ধরে রাখতে পারিনি। আই এম রিয়েলি সরি। আকাশ হওয়ার বেবি কইবার বলবো তোমাকে, আমার বাবা মা আমাকে আকিকা দিয়ে অনেক সুন্দর করে একটা রাখেছে। ইডিয়াট, রাগে ধমক দেয়। নীলাশা ভয় কাঁদে দেয় যে ভাবতেও পারছে না যে আকাশ সব সময় চিল মুড়ে থাকতো, সবার সাথে হাসি মজা করতো। আজকে সে আকাশের মুখে কেমন একটা কাঠিন্য ভাব, তার চোখ মুখ লাল হয়ে আছে রাগে। বাদামি চোখ জোড়ায় বেদনা। কিসের এই বেদনা সেটা বুঝতে বাকি থাকে না নীলাশা। সে জানে আজকের এই আকাশকে গড়ার পিছনে সবচেয়ে বড় হাত তার। আজকে হাসি খুশি আকাশ এমন হয়েছে শুধু তার জন্য। তার ভিতর থেকে বের হয়ে আসে এক দীর্ঘ শ্বাস। নীলাশা হাই এম সরি আকাশ। নিজেকে শান্ত করে। আরিয়ানু কি করছিস? বেচারি ভয় পেয়ে গেছে। আকাশের কাঁধে হাত দিয়ে। আকাশ আই ডোন্ট কেয়ার। আরিয়ানু ভুলে যাস না ওকে। আকাশ ওহম ভুলবো কি করে, সে তো আমার ছোট ফুফির ছোট মেয়ে। আর আমার বলতে লাগেই ওর গলাটা কাঁপে উঠে। আমি রুমে যাচ্ছি, কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে। উপস্থিত সবার চোখে পানি চলে আসে। তারা জানে এখন এখান থেকে যে ছেলেটা গেছে তার বুকের ভিতর থাকা মনটা কোষ টুকরায় ভাঙ্গা, যেটা জোড়া লাগানোর চেষ্টায় প্রতিনিয়ত ছটফট করে সে। তখন আকাশ হলো রুম থেকে নিজের রুমে যায়, গিটার নিয়ে ব্যালকনিতে বসে গান ধরে। গানটা শেষ করে ওইখানে বসেই ঘুমাই পড়ে সে। আজ দুই সাইডের ব্যালকনিতে শুয়ে থাকা দুই মানবী নিজের অতীত হাতাতে ব্যস্ত। কি আছে এদের ভাগ্য, কোথায় হবে এর সমাপ্তি, আদৌ কি এদের মিল হবে নাকি প্রাপ্তির খাতাটা পুনরায় ফাঁকা হয়ে যাবে। বধূ সাজে বসে আছে নৌসিন। বাকি বধূদের মতো তার মুখে লজ্জা নাই, আছে চোখ ভর্তি পানি। তার কোলেই মাথা রাখে শুয়ে আছে তার ঈশান ভাইয়ের রক্তে মাখামাখি হয়ে। নৌসিন যেন পুতুলের ন্যায় হয়ে গেছে, চোখ দিয়ে শুধু পানি পড়ছে তার। আর তার ঠিক পাশেই আকাশ ওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ায় আছে, তার হাত ও রক্তে মাখামাখি হয়ে আছে। 2 মাস আগে সারারাত কান্না করার কারণে চোখ মুখ ফুলে গেছে, মাথা ব্যথায় ফাটে পড়ছে। কোনরকম বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়ায়, গাঢ় করে কাজল চোখে আঁকে নেয় ফোলাটা যাতে বোঝা না যায়। নিচে আসে নৌসিন, কিছুটা থমকে যায়। চেনা দুইটা মুখ দেখে চোখ দুইটা পানিতে টইটুম্বুর হয়ে গেছে, পারছে না দৌড়ে যায় তাদেরকে জোড়া ধরতে, পা দুইটা আসার হয়ে গেছে, এগুতেই চাচ্ছে না। হঠাৎ করে অনিমার নজর যায় নৌসিনের দিকে। অনিমা হাসে, হাত দিয়ে ডাকে, কিন্তু নৌসিনের হেলদোল করতে না দেখে নিশু বলে ডাকে উঠে। অনিমার ডাক শুনে সবাই নৌসিনের দিকে তাকায়, সবার মাঝে সবাই বসে থাকা দুই অচেনা ব্যক্তিও তাকায়। নৌসিন ও আর নিজেকে দমাতে পারে না, দৌড়ে যায়, জড়ায় ধরে দুইজনকে। দুইজন ও পরম স্নেহে নিজের বুকে আগলে নেয় তাকে। নৌসিন ও বাবাই, মাম্মাম আই মিস ইউ সো মাচ। তোমরা জানো না মাম্মাম বাবাই, এই 4টা বছর তোমাদের ছাড়া আমি কিভাবে কাটাচ্ছি, কেন দূরে ছিলে তোমরা, কান্না করতে করতে। নৌসিনের কান্না দেখে উপস্থিত সবার চোখে পানি চলে আসে। প্রায় অনেকক্ষণ এইভাবে থাকার পরে কান্না বন্ধ করে নৌসিন, কিন্তু এখনো সে ফুফায় যাচ্ছে। প্রায় অনেকদিন কেটে যায়, সবাই প্রায় স্বাভাবিক হয়ে যায়। নৌসিনের বাবাই মাম্মাম ও এখন পরিপূর্ণ সুস্থ, তাই তারা কালকেই চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে। পাশের এক বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনেছে মিস্টার খান। নৌসিন সব গোছগাছ করে নেয়। হঠাৎ মনে পড়ে আকাশের রুমে তার 2টা জামা আছে, আনবে করে আনাই হয়নি। আর যেহেতু ওরা চলে যাচ্ছে সো নিয়ে আসায় ভালো হবে। আকাশের রুমে পা দিতেই থমকে যায়, সারা রুম সিগারেটের গন্ধে বিষাক্ত হয়ে গেছে। নৌসিন নিঃশ্বাস নিতে না পারে, কাশে উঠে। কারো কাশির আওয়াজে চোখ খুলে আকাশ। নৌসিন অন্ধকারে হাতরে সুইচ টিপে রুমে লাইট অন করে। সামনে ঘুরতেই আকাশের রক্তবর্ণ চোখ ওর সামনে আসে। উসখুস চুল। নৌসিনের বড্ড ইচ্ছা করছে চুলগুলা হাত দিয়ে ঠিক করে দিতে। কতবার মনকে বুঝাইছে যে আকাশ তার ঈশান না, কিন্তু বারবার মন বলে, এই তোর ঈশান, দেখিস না তোর খুশির জন্য কত কিছু করে। তোর বাবা মাও আজকে ঠিক আছে শুধুমাত্র আকাশের জন্য। কিন্তু যেটা সত্যি সেটা তো সত্যি, এটা তো আর ওর ঈশান না, এটা আকাশ, যে নৌসিনের না।
আকাশও কি চায় এখানে আমার রুমে কেন? রাগে ধমক দিয়ে আকাশের ধমকে 2 কদম পিছায় যায় নৌসিন। আকাশ সেটা দেখে তাড়ে আসে নৌসিনের দিকে, নৌসিনের বাহু ধরে কাবার্ডের সাথে চাপে ধরে ব্যথায় কুকায় ওঠে নৌসিন। আকাশ, এখান কি তোর? হ্যাঁ, চলে যেতে চাস না তো যা, না চলে কেন আসেছিস? সেই বাসায় তো তোর থাকার জায়গা হচ্ছে না, তোকে এখানে তো টর্চার করা হয়, তো যা না, এখনই যা। নৌসিন, ওই সব আপনি কি বলেছেন? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ লাগুচ্ছে ছাড়ুন, কান্নারত গলায়। আকাশ এবার শান্ত হয়, নৌসিনের এরকম আওয়াজ শুনে পারে না নিজেকে ধরে রাখতে, নৌসিনকে বুকে জড়ায় ধরে কাঁদে দেয় আর ছোট বাচ্চাদের মতো করে বলে ওঠে, আকাশও প্লিজ ডোন্ট গো, প্লিজ যাও না, খুব কষ্ট হয়, আমি পারবো না তোমাকে ছাড়া একটা মুহূর্ত কাটাতে, তুমি বিহীন আকাশ কিছু না, মায়াপারি, প্লিজ ডোন্ট গো না, তোমার এই ঘুমন্ত মুখ না দেখলে যে আমার ঘুম আসে না। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়, একবার একজনকে হারাইছি কিন্তু তোমাকে হারায় পারবো না, তাকে হারাই আমি বাঁচে গেলেও তোমাকে হারালে আমি তিলে তিলে মরে যাব, প্লিজ। নৌসিনের গলায় ঘাড়ে কিস করতে লাগে, নৌসিন আবেশে পাথর হয়ে যায়, নিঃশ্বাসের গতি বাড়তে লাগে। এক পর্যায়ে আকাশের হাত নৌসিনের কামিজ ভেদ করে নৌসিনের উন্মুক্ত কোমরে আসতেই নৌসিনের টনক নড়ে আর আকাশকে দূরে সরানোর চেষ্টা করে, আকাশ আরও শক্ত করে নৌসিনকে নিজের সাথে চাপে ধরে, অনেক কষ্টে নৌসিন নিজেকে ছাড়ায় নেয়। আকাশও বুঝতে পারে সে একটু বেশি করে ফেলেছে। আকাশও প্লিজ ডোন্ট গো না, হাঁটু ভাঙে ফ্লোরে বসে পড়ে। নৌসিন, আরে কি করছে, প্লিজ উঠুন, বিছানায় বসুন, মা আপনার তো প্রচুর জ্বর, আপনি এখানে বসুন, আমি মামুনিকে ডাকে আনি। আকাশকে বিছানায় শুয়ে দিয়ে যাইতে নিলেই আকাশ ওর হাত ধরে নেয় আর টানে আনে বিছানায় বসায় দেয় আর নিজে তার কোলে মাথা রাখে শুয়ে পড়ে। আকাশ, আমার কারো লাগবে না, আমার শুধু তুমি হলেই হবে, আর কাউকে লাগবে না। নৌসিন, এটা কেমন ধরনের পাগলামি, প্লিজ এমন করবেন না, আপনার জ্বর অনেক বেশি মনে হচ্ছে, প্লিজ যাইতে দিন। আকাশ, হুহুন ছাড়বো না, জানো সেও তোমার মতোই ছিল, খুব কেয়ার করতো আমার, আমি এমন ছিলাম না গো আগে, এরকম গম্ভীর সিরিয়াসনেস আমার মাঝে কোন দিনও ছিল না জানো, অসীম খালি বলতো আমার নাকি কপালে কষ্ট আছে, সবকিছু এখন ফান নিচ্ছি, একসময় সবকিছু সিরিয়াস হয়ে যাবে জানো। 4 বছর আগে আমার বার্থডের দিন রাত 12টায় তার সাথেই ছিলাম, খুব জেদ ধরেছিলাম লং ড্রাইভে যাবো, মানে যাবো, সে খুব করে মানা করেছিল, সে বৃষ্টির রাতেই 2জন বের অপরই হঠাৎ করে কোথা থেকে একটা ট্রাক আসে বাড়ি মারে দেয়, কয়েকজন মিলে আমাদের হসপিটালে ভর্তি করাই দেয়, আমার অবস্থা তেমন গুরুতর না হলেও অসীমের খুব খারাপ অবস্থা হয়ে গেছিল, আমার 2 দিন পরে সেন্স ফিরে আসলেও তার আসেছিল না, ডাক্তারকে অনেক বলেছিলাম আমাকে থাকতে দিতে কিন্তু দেয়নি আমাকে থাকতে, যেন শেষবার তার দেখতে পারিনি, তার মৃত্যুর খবর শোনার সাথে সাথে সেন্সলেস হয়ে গেছিলাম, যার কারণে তার দাফনও করতে পারিনি, একটা মাত্র বেস্ট ফ্রেন্ড ছিল সে আমার, সবাই বলতো আমাদের লাভ বার্ডস। কথাগুলো বলতে বলতে কাঁদে দেয় আকাশ, নৌসিনের চোখেও পানি। দরজার আড়াল থেকে নীলিশা সব শুনছিল, তার চোখেও পানি। আলিশা বুঝতে শিক্ষার পর থেকেই আকাশকে পছন্দ করত, ধীরে ধীরে সেটা জেদে পরিণত হয়, কিন্তু আকাশ শুধু অসীম অসীম করত, দুইজনের ক্লোজনেস দেখে খুব হিংসা হতো তার, তাই তো সেদিন লোক দিয়ে আকাশের গাড়ির অ্যাক্সিডেন্ট করাইছিল। সে ভাবেনি তার একটা ভুল সিদ্ধান্তে আকাশের লাইফটা বদলে যাবে। সে ভাবে না এদের লাইফ থেকে দূরে সরে যাবে, অনেক দূরে যাওয়ার আগে আকাশকে সব সত্যটা বলে যাবে। নৌসিন বুঝতে পারে আকাশ জ্ঞান হারাইছে, আকাশকে বালিশে শোয়ে নিচে যায় আকাশের মাকে ডাকতে আর মেডিসিন আনতে। নৌসিন জানালা ধরে দাঁড়ায় আছে, চোখের নিচে কালো দাগ বসে আছে। কিছুক্ষণ আগেই আকাশের রুম থেকে নিচে গেছিল, তখনই ওর মা ওকে ওর রুমে ডাকে। নৌসিন আকাশের আম্মুকে সব বলে চলে যায় মাম্মামের রুমে, সেখানে যায় দেখে তার বাবাই খাটে শুয়ে পেপার পড়ছেন আর মিসেস খান আলমারিতে কিছু একটা রাখছেন। নৌসিন খাটে উঠে বাবার বুকে মাথায় এলায় দেয়। মিস্টার খান মুচকি হেসে তার আদরের রাজকন্যাকে বুকে জড়ায় নেন। মিসেস খান ও আসে মিস্টার খানের পায়ের কাছে বসে। মিস্টার খানু বাবাই শোনা, নৌসিনের মাথায় বিলি কাটে দিয়ে। নৌসিন হাম বাবাই পাঞ্জাবির বোতাম নিয়ে নাড়াচাড়া করতে থাকে। মিস্টার খানু, তোমার এই বাসাটা কেমন লাগে, মানে এই বাসার লোকগুলো কেমন? নৌসিন ভাই, খুব 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 ভালো, জানো আমি যখন অসুস্থ ছিলাম তখন মামুনি, বড়াম্মু, বড় আব্বু, আঙ্কেল সবাই আমার খুব কেয়ার করেছে, এন্ডারিয়ান ভাইয়াকে তো আমি সে ছোটবেলা থেকেই জানি, রামিসা আর রনিমাও আমার একদম বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে। তারপর আকাশবাদী সবাইকে নিয়ে ছোটখাটো সামারি বলে ফেলল। মিস্টার খানু, বুঝলাম যে মেয়ে সহজে কারো সাথে মিশতে চাইতো না, সে এত সহজে এদের সাথে মিশে গেল, মানে এরা আমার মামুনির মতোই ভালো। নৌসিন হুমো, মিস্টার খানুসবার কথা তো বললা, কিন্তু আকাশের কথা তো বললা না যে তোমার জন্য এত কিছু করলো।
আকাশের কথা আসতেই নৌসেনের কিছুক্ষণ আগে আকাশের বলা কথাগুলো মনে পড়ে যায় আর সাথে সাথে ঈশানের মুখটা ভাসে উঠে আর চোখ জোড়া বন্ধ করে ফেলে। নৌসিন হুম ভালো। মিস্টার খান মেয়ের এমন কথায় সন্তুষ্ট হলো না। মিসেস খান ও মেয়ের এই কথায় বিরক্ত হলেন আর ইশারায় মিস্টার খানকে বললেন বলতে মিস্টার খান বউয়ের রাগী চোখ দেখে কিছুটা চুপসে যায়। মিস্টার খান আমতা আমতা করে বলতে লাগে, মিস্টার খানম আপনি আসলে আমি বলতে চাচ্ছিলাম কি আসলে না মানে আমি মিস্টার বুঝতে পারছে না কিভাবে বলবে। মিসেস খানও আমরা তোর আর আকাশের বিয়ের কথা ভাবছিলাম। মিস্টার খানকে বলতে না দেখে মিসেস খানই বলে উঠলেন। নৌসিন বাবা মায়ের কথা শুনে হতভম্ব হয়ে যায়, কি বলবে না বলবে ভাবে পাচ্ছে না সে কি করে বিয়ে করবে আকাশকে, যেখানে তার মনে শুধুই তার ঈশান ভাইয়ের বসবাস কি করে করবে সেটা আকাশের সাথে ধোঁকাবাজি হয়ে যাবে না, কারণ নৌসিন ওকে ওর অধিকারের ভালোবাসা দিতে পারবে না। মিস্টার খান দেখ মা আমরা জানি তুই কি ভাবছিস, কিন্তু মা তোর আজকে না হয় কালকে বিয়ে করতেই হবে রে মা। কন্যা জাতকে কোন বাবা মাই ঘরে রাখতে পারে না, আর যখন বিয়েটা দিতেই হবে সেখানে আকাশই কেন নয় পাত্র হিসেবে, সে অনেক ভালো আর তোকে তো কত ভালোবাসে মা। আজ পর্যন্ত তোর কাছে কিছু চাইনি আমি মা, এবার চাচ্ছি বিয়েতে হ্যাঁ বলে দে মা, তোকে আমার কসম লাগে। মেয়ের হাত নিজের মাথায় রাখে। নৌসিনের চোখ ভিজে উঠে বুকের বা পাশে কামড় দিয়ে উঠে নিজেকে সামলায় বলে উঠে বিয়ের সব আয়োজন শুরু করো। কথাটা বলেই রুম থেকে বের হয়ে যায়। মিসেস খান আসে স্বামীর পাশে বসে। বিসর্গ আমরা কিছু ভুল করছি না তো, মেয়েকে এইভাবে জোর করা কি ঠিক হবে? মিস্টার খানও আমাদের হাতে কিছু নাই গো নিহাল, যে কোনো সময় বাবাই সোনার ক্ষতি করে দিতে পারে আর নাজিমও আছে। আর এখন ঈশানও নাই যে ওর হাওলায় মেয়েকে তুলে দিয়ে নিশ্চিন্ত হয়ে থাকবো, আর আমরাই বা কয়দিন বাঁচবো, ফ্যামিলিটা ভালো, আমাদের মেয়ে এখানে সেফ থাকবে, আবার আকাশ ও মেয়েটাকে খুব ভালোবাসে। মিসেস খানও আমার কেন জানি না খুব ভয় লাগুচ্ছে, গোপন এক ঝড় আসতে চলেছে, আল্লাহ আমাদের মেয়েকে হেফাজতে রাখুক, এত কম বয়সে অনেক সহেছে বাচ্চা মেয়েটা। মিসেস খান স্বামীর বুকে মাথা রাখে, মিস্টার খান ও ওনার বউকে জড়ায় ধরল বুকের মাঝে। বর্তমানে নৌসিন আকাশের দিক থেকে চোখ সরায় বিছানায় আসে, শয়তার বুকের বা পাশটা ফাঁকা লাগুচ্ছে, মনে হচ্ছে তার ঈশান ভাইয়া তার কাছে আসতে চাচ্ছে কিন্তু প্রকৃতি থেকে আটকে রেখেছে, তাকে তার কাছে পৌঁছাতে দিতে চাচ্ছে না, মনে হচ্ছে সবাই তাকে আকাশের কাছে পৌঁছানোর চেষ্টায় অব্যাহত। বিসর্গ খালাম নিয়ে কয়দিন এখানে থাকতে হবে, আমি যে আমার পিচ্ছি বাঘিনীর কাছে যাইতে চাই, আল্লাহ জানে সে কেমন আছে, আরিয়ান পারেছে কি ওকেও নিহালের কাছ থেকে বাঁচতে কিনা কিছু জানি না। রুহানি কাম ডাউন বেটা, তুমি এখনো পুরোপুরি সুস্থ নও, তোমার এখনো রেস্ট প্রয়োজন। এই অবস্থায় তুমি কি করে তোমার পিচ্ছি বাঘিনীকে কিভাবে সেভ করবে, যেখানে তুমি নিজ থেকে খাড়া হতে সক্ষম না, ঈশানকে স্যুপ খাওয়াতে খাওয়াতে। ঈশানও কিন্তু তুমি জানলা কি করে আমি সেখানে? রুহানি আমি ফ্রি ছিলাম, আর তুই তো জানিস আমার কোন সন্তান নাই, তোকেই সবসময় নিজের ছেলের মতো ভালোবাসে আসেছি, আর তোর খালুও বেশিরভাগ বিজন্যাসের কাজে বাহিরে থাকে, তাই ভাবে নিলাম বিড়িতে যাবো, তোর এইবারের বার্থডে তোর সাথে পালন করবো, ব্যাস যা ভাবা তাই কাজ, এমার্জেন্সি টিকিট নিয়ে চলে আসলাম তোদের ফ্ল্যাটে, আসে অবাক হলাম সবকিছু ভাঙচুর করা কোন জিনিস আসতো নাই, আমি ভয় পায় যায়। হঠাৎ জানলা দিয়ে চোখ যায় একটা ভ্যান যাচ্ছে, আর সেখানেই নৌসিনের বাবা মাকে কেউ তুলে নিয়ে যাচ্ছে, আমিও গাড়ি নিয়ে ছুটলাম, ভাবলাম পুলিশকে জানাই, কিন্তু ভাগ্য খারাপ ছিল, ফোন সুইচ অফ, চার্জারও ছিল না, এক কথায় একসাথে সব বিপদ। ওরা একটা ফাঁকা মাঠে থামলো, আমিও গাড়ি একটা সাইডে লুকিয়ে ওইখানে গেলাম। ভাইয়া আমাকে দেখে নিয়েছিল তাই চোখ দিয়ে ইশারা করলো সামনে না আসতে, আমিও আর এগুলাম না, ওরা আমার চোখের সামনে আমার ভাইকে মারে ফেললো, কিন্তু আমি অসহায় ছিলাম, তোকে পাহাড় থেকে ধাক্কা দিতেই আমি পিছনের রাস্তা দিয়ে তাড়াতাড়ি নিচে নামে যায়, আর তোকে ওদের লোক আসার আগেও তোকে গাড়িতে তুলে সেখান থেকে অনেক দূরের একটা হসপিটালে ভর্তি করাই, সেখানেই 3 মাস তোর ট্রিটমেন্ট চলে, কিন্তু একসময় তুই কোমায় চলে যা, সেখানকার ডাক্তাররা হাল ছাড়ে দেয়, তোকে নিয়ে চলে আসি ব্যাংকক। ঈশানও আমি বেশি দিন বাঁচব না তাই না? খাইতে খাইতে হুট করে ঈশানের এমন প্রশ্নে থতমত খায় যায়, রুহানি ভাবে পাচ্ছে না সে কি করে জানলো 7 দিন আগে যখন ঈশানে পুরোপুরি হুঁশ ফিরেছিল তখন ডাক্তার ওর কিছু চেক আপ করাই আর জানতে পারে ঈশানকে যে 3টা বুলেট মারা হয়েছিল তার মধ্যে 2টা বার হলেও আরেকটা বুকের হাড্ডির সাথে লাগে আছে, সেটা বার করা সম্ভব নয়, আর সেটা ধীরে ধীরে অ্যান্টিসেপটিক হয়ে গেছে, ঈশানের হাতে আর বেশি সময় নাই, অপারেশন করালে বাঁচার সম্ভাবনা 20%। সব শুনে হতভম্ব হয়ে যায় রুহানি, সে চায়নি ঈশান এই সব জানুক, কিন্তু সে তো আর জানে না ঈশানের দেরি করতে চায়নি, তার পিচ্ছি বাঘিনীর সাথে দেখা করতে চায়, তাই সে ওই দুর্বল অবস্থায় ডাক্তারের চেম্বারে গেছিল আর সব শুনে নেয়। রুহানি এমন কিছু না বেটা আসলে
ঈশানও যেন মণিমা সব সময় স্বপ্ন দেখতাম আমার পিচ্ছি বাঘিনী আমার পাশে লাল টুকটুকি বউ সাজে দেখবো আমার বউ আমার বাঘিনী বউ, কিন্তু দেখো না ভাগ্য তার সাথে সারা জীবন কাটাতে চাইছিলাম আর তার আগের জীবনটা শেষ হওয়ার পথে, তার ছেলের হাসি দিয়ে। মিসেস রুহানির চোখেও পানি কি বলেও বা সান্ত্বনা দিবে যার বয়স সীমা এত কম, কি বা বয়স হয়েছে তার 2 সপ্তাহ পরে। লাল টুকটুকে বউ সাজে বসে আছে, সে জানে না তার খারাপ লাগা উচিত নাকি ভালো লাগা, কারণ যার মধ্যে সে তার ঈশান ভাইকে খুঁজছিল আজকে সেই নৌসেনের বিবাহিত স্বামী হবে। কিছু সময়ের পরেই নৌসেনের উপরে পুরোপুরি অধিকার হবে আকাশের। দেখতে দেখতে সময়টা হয়ে গেল, বিয়ের আসরে বসানো হলো নৌসিনকে। দুইজন সামনাসামনি বসে আছে, মাঝে দেওয়া আছে পাতলা এক পর্দা, শুভ্র রাঙা পর্দার ওপারে বসে থাকা আকাশকে স্পষ্ট বোঝা যাচ্ছে গোল্ডেন রঙের পাঞ্জাবি পরা, মাথায় পাগড়ি, বুক পকেটে লাল রাঙা গোলাপ। মুখের দিকে তাকাতে যায় থমকে গেল, বাদামি চোখ জোড়া তার চোখের দিকে তাকায় আছে। লজ্জায় মাথাটা নিয়ে ফেলল নৌসিন, কিন্তু মাথা ঝুঁকল না। নিরে এসে তখনও তাকায় আছে তার মায়াপরীর দিকে, যেন দৃষ্টি সরালেই তার মায়াপরী তার থেকে অনেক দূরে চলে যাবে। 3 কবুল বলতেই আলাদা এক অনুভূতি হলো নৌসেনের, আলাদা এক মায়া কাজ করতে লাগলো, সাথে ভয়ে জোর সোর হয়ে গেল। সে অজানা ভয়ে ভিতরে শেষ হয়ে যেতে লাগলো। নৌসেনের মনে হচ্ছে খুব প্রিয় কোন জিনিস তার কাছ থেকে দূরে সরে যাবে, খুব দূরে, চাইলে ছোঁয়া যাবে না, দেখা যাবে, অনুভব করা যাবে না, এতটা দূরে। আকাশের কবুল বলতেই বিয়েটা সম্পন্ন হয়ে গেল, দুইজনে আবদ্ধ হয়ে গেল অজানা এক বন্ধনে। বিয়ে পড়ানো শেষ হতেই দুইজনকে বসানো হলো ব্রাইড এন্ড গ্রুমের জন্য। যে চেয়ারটা বরাদ্দ করা হয়েছিল সে আসনে তখনই হঠাৎ করেই গুলির আওয়াজে সবাই ভয় জোরসোর হয়ে গেল। আকাশ সবাই তাকায়, দেখে নাজিম খান দাঁড়ায় আছে, তার সাথে তার ছেলে নিহাল আর তার সাঙ্গুপাঙ্গু আকাশ। আরিয়ান দুইজনেই আঁচো করতে পারেছিল এমন কোন ঘটনা, তাই তারা আগে থেকেই রেডি ছিল। কিছু গার্ডদের দিয়ে মেহমান ফ্যামিলির সদস্যদের বাহিরে পাঠায় ছিল, ব্যাক ডোর দিয়ে ফিহাবকে যাইতে বললেও সে যায় না, কি করে যাবে, তার ভাইদের ছাড়ে। নৌসিন আকাশের হাত ধরে সেখানেই দাঁড়ায় আছে, সবার দৃষ্টি নিহালদের উপরে থাকলেও নৌসিনের নজর নিহালদের পিছনে দাঁড়ানো ঈশানের দিকে, সেও তার গার্ডদের নিয়ে আসেছে। ঈশানকে দেখে আরিয়ান আর আকাশও চমকে যায়। নৌসেনের হাতটা শক্ত করে চাপে ধরে, চোখে হারানোর ভয় ঈশানের সেদিকে খেয়াল নাই। ঈশান তো একমনে তার পিচ্ছি বাঘিনীকে দেখছে, কত বছর পরে দেখছে এই মুখটাও আবার বধূ বেশে, যেটার কল্পনা সে সব সময় করত তার স্বপ্নে। আজকে তার স্বপ্ন পূরণ, আর কোন চাওয়া বাকি নাই তার জীবন থেকে, কিন্তু একটাই আফসোস, আজকে তার পিচ্ছি বউ সাজে ঠিক, কিন্তু অন্য কারো জন্য। আজ থেকে সে অন্য কারো ভাবতেই বুকের বাম পাশটায় অসহায় এক ব্যথা জাগে উঠে পারে না, আর দাঁড়ায় থাকতে হাঁটু গাড়ে বসে পড়ে ফ্লোরে পা দুইটা কেমন আসার হয়ে আসছে। কেন এমন হলো সে কথাটাই ভাবে পাচ্ছে না। ঈশান কেন তার স্বপ্ন বধূর পাশে, অন্য কেউ কেন তার স্বপ্ন বধূ, অন্য কারো রাগ হচ্ছে ঈশানের, কিন্তু তার পিচ্ছির উপরে না, নাজিম খানের উপরে। তার জন্যই তো তাদের জীবনটা এমন জায়গায় এসে দাঁড়াচ্ছে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে ছেলেটার চোখে ভয়, নৌসিনকে হারানোর জন্য। রাগে উঠে দাঁড়ায় ঈশান। এতক্ষণে ঈশানের লোকরা নাজিমের লোকদের অবস্থা খারাপ করে দিয়েছে। ঈশানকে উঠতে দেখে আরিয়ান আগায় যায়, ঈশান যায় নাজিম খানের সামনে আসে দাঁড়ায়। ঈশানের রক্তবর্ণ চোখ দেখে ভয় পায়, যান আজকে তার রেহাই নাই, সেটা তার বোঝা হয়ে গেছে। ঈশান নাজিম খানের কলার ধরে নাক বরাবর ঘুষি মারে, পর নাজিম খান হাত পা চালাচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। ঈশান মারতে মারতে আধমরা করে ফেলেছে নাজিম খানকে, ফ্লোরে রক্তাক্ত অবস্থায় হয়ে শুয়ে আছে নাজিম খান, কিন্তু একটুও মায়া হয় না ঈশানের সেই অবস্থায়। আরও 4-5টা লাথি মারে আজকে তার জন্যই। তার আর তার পিচ্ছি বাঘিনীর মধ্যে দূরত্ব 4টা বছর সে দূরে ছিল তার স্বপ্নবধূর থেকে, সে কল্পনাও করতে পারছে না এই 4টা বছর কত না কষ্ট দিয়েছে সে তার স্বপ্নবধূকে, না জানে কত চোখের পানি ফুরাইছে এর জন্য। আজকে তার স্বপ্নবধূ অন্য কারো বউ সাজে দাঁড়ায় আছে, আর সে নিরুপায় হয়। বুলেট দিয়ে ঝাঁঝরা করে ফেলল নাজিম খানের বুক। পিস্তলে যতগুলো বুলেট ছিল সব এখন নাজিম খানের বুকে। তাও শান্তি হলো না তার, ফ্লোরে হাঁটু গাড়ে বসে 2 হাত 2 দিকে ছড়াই চিৎকার করে উঠল। মুহূর্তে কেমন স্তব্ধ হয়ে গেল পরিবেশটা, কতটা অভিমান, কতটা ব্যথা, কষ্ট, কান্না, অসহায়ত্ব, প্রিয় মানুষকে নিজের করতে না পারার আক্ষেপ, সব এই চিৎকারের ফুটে উঠল। আরিয়ান নিহালকে মারা বাদ দিয়ে তাকে ওই অবস্থায় ফেলে তার প্রাণপ্রিয় বন্ধুকে জড়ায় ধরল। আরিয়ানকে জড়ায় ধরে কাঁদে দিল ঈশান। ঈশান এমন কেন হলো রে, কেন আমার স্বপ্ন বধূ আমার থেকে দূরে সরে গেল রে? সে যে আমার ধরাছোঁয়ার বাহিরে চলে গেল, সে এখন অন্য কারো, তার উপরে এখনো অন্য কারো অধিকার। আমার পিচ্ছি বাঘিনী অন্য কারো, আমি কি করে বাঁচব রে? আমি যে পারছি না নিঃশ্বাস নিতে, কেন হলো এমন? কান্না করতে করতে আরিয়ান কি বলবে ভাবে পাচ্ছে না, তার চোখেও পানি। কতটা কষ্ট পাইলে একটা ছেলে এরকম বাচ্চাদের মতো করে কান্না করতে পারে তার জানা নাই, কিন্তু তার কষ্ট হচ্ছে, অনেক কষ্ট তার, ও কান্না করতে ইচ্ছা করছে।
নৌসিন আর পারল না নিজেকে ধরে রাখতে, আকাশের হাত ছাড়ায় দৌড়ে গেল তার ঈশান ভাইয়ের কাছে। আরিয়ান ঈশানকে ছাড়ে দিতেই নৌসিন ঈশানের বুকে আছড়ে পড়ল। আকাশ অসহায় চাহনি দিয়ে দেখছে, সে কি করবে বুঝতে পারছে না, তার ভয় হচ্ছে নৌসিনকে হারানো। নৌসিন যদি এখন ওকে বলে আমি আমার ঈশান ভাইয়ের কাছে থাকতে চাই আপনার সাথে না, তখন ওই কি করবে, কি করে থাকবে সে। ঈশান আর নৌসিন দুইজনেই কান্না করছে। নৌসিন ঈশানকে ছাড়ে ঈশানের মুখটা নিজের দুই হাতের মাঝে নিয়ে গেলে কপালে চোখে অসংখ্য ভালোবাসার পরশ দিতে থাকে। ঈশান বুঝতে পারে তার স্বপ্ন বধূ ভাঙে পড়ছে। সে নৌসিনকে উঠায় আকাশের দিকে যাইতে লাগে। হঠাৎ করে একটা গুলি আসে ঈশানের বুকে লাগে, ওই পারে চলে যায়। ঈশান ঘুরতেই আরো 4-5টা গুলি আসে লাগে। আরিয়ান যায় নিহালের গালে ঘুষি মারে, ছিটকে পড়ে যায় নিহাল। আর পিস্তল যায় পড়ে ফিহাবের পায়ের কাছে। ফিহাব পিস্তলটা নিয়ে নিহালকে গুলি মারে দেয় আর বাহিরে চলে যায় লাশগুলো ফেলার জন্য গার্ডদের ডাকতে। আরিয়ান সেখানেই বসে পড়ে। ঈশান পড়ে যাইতে নিলেই আকাশ আসে ধরে নৌসিন ও বসে পড়ে নৌসিনের কোলে শুয়ে আছে ঈশান। ঈশান ওই পিচ্ছি কাঁদে না। প্রমিট করো অলওয়েজ হাসবা আর আমাকে মনে রাখবা, কিন্তু যদি এই আমার জন্য তোমার ওই চোখ জোড়া দিয়ে পানি পড়ে তাহলে দরকার নাক আমাকে মনে রাখার। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকে। নৌসিনও প্লিজ এমন বলো না ঈশান ভাইয়া, তোমার কিছু হবে না, তুমি একদম ঠিক হয়ে যাবে। আরিয়ান ভাইয়া তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো না প্লিজ। ঈশান আকাশ আমার পিচ্ছিটা অনেক বাচ্চামো করে, প্লিজ রাগ করো না প্লিজ, বুঝায় বলবা সব বুঝবে প্লিজ, ওর চোখে পানি পড়তে দিও না। প্রমিজ মি আমার পিচ্ছিটাকে আগলে রাখবা। আকাশ আই প্রমিজ ভাইয়া, আমি তোমার পিচ্ছিকে আগলে রাখবো, ওর চোখে শুধু খুশির পানি হবে। আই প্রমিজ ইউ ভাইয়া। নৌসিনই তোমরা কি শুরু করো, কেউ আমাকে সাহায্য করবা, আমার ঈশান ভাইয়ের কষ্ট হচ্ছে, প্লিজ কি ডাক্তার ডাকো, কত রক্ত পড়ছে। ঈশানও ভালোবাসি, পিচ্ছিটা খুব ভালোবাসি, খুব ভালো থাকবি আর আকাশকেও ভালো রাখবি। নৌসিনও না না ঈশান ভাইয়া প্লিজ এমন বলো না, তোমার কিছু হবে না প্লিজ, তোমাকে ছাড়া থাকতে যে খুব কষ্ট হয় প্লিজ ভাইয়া। জড়ায় ধরে অনেকক্ষণ ধরে ঈশানের কোন সারা শব্দ না পায়। ঈশানকে ছাড়তেই দেখে ঈশানের চোখ বন্ধ, ঠোঁটের কোণে হাসি। আরিয়ান আর নৌসিন কাঁদে দেয় বাচ্চাদের মতো বারবার বলেছে প্লিজ চোখ খুলো ভাইয়া, দেখো তোমার পিচ্ছি কান্না করছে প্লিজ ভাইয়া। ভাইয়া বলে চিৎকার দিয়েই জ্ঞান হারায় নৌসিন। পড়ে যাইতে নিলেই ধরে ফেলে আকাশ। 5 বছর পরে ঈশানের কবরস্থানের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে নৌসিন। কান্না করার জন্য বারবার গলাটা ধরে আসছে তার। দূরে আকাশ দাঁড়ায় আছে, কোলে তার পিচ্ছি মেঘলা আর ঈশান। কোরআন তেলাওয়াত শেষ করে কোরআনটা আরিয়ানের হাতে দিয়ে দেয়। আরিয়ান সেটা নিয়ে চলে যায় আকাশের কাছে। আকাশ 5 বছরে একবারও যায়নি ঈশানের কাছে, নিজেকেই নিজের কাছে অপরাধী লাগে। সেদিন যদি বিয়ের ঝুলটা সে না তুলতো তাহলে আজকে হয়তো নৌসিন আর ঈশান এক হতো। ঈশানকে এইভাবে তার পিচ্ছিকে ছাড়ে যাইতে হতো না। আকাশ তো আর জানে না ঈশানের কাছে এমনিতে সময় কম ছিল, আর হয়তো দুনিয়ার বুকে তার হায়াত এতটুকুই ছিল। ঈশান তার পপসির কোল থেকে নিচে নামে দৌড় দেয় মায়ের কাছে। পরম যত্নে মায়ের চোখের পানি মুছে গলা জড়ায় ধরে তার। কিছুক্ষণ এইভাবে থাকে, ভিতরে চলে যায় তারা। ঈশানের কবর দেওয়া হয়েছে রায়জাদা মহলের পিছনের ইয়ার্ডে, যেখানে তাদের পারিবারিক কবরস্থান। সময় কারো জন্য থামে থাকে না, আকাশ নৌসিন এদের জীবনও থামে থাকেনি, কিন্তু ঝড় গেছে প্রচুর। 3টা বছর পাগলের মতো অবস্থা ছিল নৌসিনের, অধিক শখ সামলাতে পারেনি, আর আগে একবার মাথায় ব্যথা পাওয়ার জন্য অতিরিক্ত ট্রমা হ্যান্ডেল করতে পারে না সে। 3টা বছর মুখ দিয়ে একটা শব্দ বার করেনি নৌসিন, একদম পাথরের মতো হয়ে গেছিল। দিনরাত ঈশানের কবরের পাশে যায় বসে থাকতো, চোখ দিয়ে একটা ফোঁটা পানিও পড়তে দিত না। হয়তো এই জন্য আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, কি করে চোখের পানি ফেলতো সে, যে তার ঈশান ভাইয়াকে প্রমিট করেছে কখনো কান্না করবে না তার জন্য। আকাশ সবসময় সাপোর্ট করেছে নৌসিনকে, তাই তো নৌসিন পারেছে এই ট্রমা থেকে বার হতে। সেদিন আকাশ ঈশানকে করা প্রমিট ভাঙে ফেল খুব কাঁদাইছিল নৌসিনকে। 3 বছর পরে হাউমাউ করে কাঁদেছিল নৌসিন, আর তাদের ভালোবাসার পূর্ণতাও পাইছে। সে পূর্ণতার উপহার ঈশান আর মেঘ। যমজ সন্তানের জননী এখন নৌসিন। মেঘ আকাশের উপরে গেলেও ঈশান সম্পূর্ণ গেছে। ঈশানের উপরেই আকাশ নিজে তার ছেলের নাম ঈশান রেখেছে। যে বাচ্চা কোন দিন ও ঈশানকে দেখেনি, তার চাল চলন কথাবার্তা সবকিছু ঈশানের ডুপ্লিকেট। মায়ের চোখ থেকে এক ফোঁটা পানিও যেন তার সহ্য হয় না। নৌসিন কি ধমক দিবে ছেলেকে, উল্টা ঈশান নৌসিনকে ধমকায় আর খাওয়ায়।
মেঘলা সবাই ছোট করে মেঘটাকে বাবার মতোই হয়েছে। মেঘলাকে পায় আকাশ, ও যেন বাচ্চা হয়েছে। আগে যেমন ছিল হাসি খুশি প্রাঞ্চল, এখনো ঠিক তেমনটাই। শুধু তার মনে শুধু একটা গ্লানি, সে মনে করে ঈশানের মৃত্যুর পিছনে তার হাত, তার কারণে ঈশান বাঁচে নাই। ফিহাব রামিসারও ধুমধাম করে বিয়ে হয়েছে। রামিসাও এখন নামকরা ডাক্তার। রামিসার মা মেয়ের কাছে ক্ষমা চাইছে তার কৃতিকর্মের জন্য। রামিসার বাবার ও মেয়েদের নিয়ে ধারণা পাল্টাইছে তার ছেলের সন্তানের জন্য। অনিমাও এখন নামকরা উকিল। আরিয়ান এখন এখানেই থেকে সবার সাথে। অনিমারও ছেলে হয়েছে অরিশ, 4.5 বছর তার। প্রতি বছর এই দিনে আকাশ আর নৌসিন গরিব বাচ্চাদের খাওয়ায়ের কাপড় দান করে, বিভিন্ন আশ্রমে মোটা অঙ্কের ডোনেশন দেয়। আর রায়জাদা মেনশনে মিলাদও হয়। সব কাজকর্ম শেষ করে সবাই প্রচুর টায়ার্ড হয়ে যে যার রুমে যায় ঘুমায় পড়ে। রামিসা অনেক আগেও ঘুমায় পড়েছে। 7 মাসের প্রেগন্যান্ট হওয়ায় অনেকটা গলমলু হয়ে গেছে, এখন আর বেশি দখল নিতে পারে না সে নিজের উপর। নৌসিন ঈশান আর মেঘকে ঘুমন্ত ছেলেমেয়েদেরকে দেখে রুমে আসে। দুইজনে আজকে তাদের দাদা আর দিদানের কাছে ঘুমাবে বলে জেদ ধরেছিল, তাই না পারে দুইজনকে রেখে আসে। নৌসিন রুমে আসে, অবাক হয় কারণ লাইট অফ করা ড্রিম লাইট জ্বলছে। ড্রিম লাইটের মৃদু আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আকাশ বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। আসলে ঘুমাচ্ছে না, চোখ বন্ধ করে ঘুমানোর নাটক করছে। অপরাধ বোধটা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। নৌসিন অবাক হয় কারণ সব সময় নৌসিনের জন্য আকাশ ওয়েট করে। দুই ছেলে মেয়েকে এক সাইডে দিয়ে নিজে আসে, নৌসিনকে জড়ায় ধরে না। ঘুমালে আকাশের ঘুম আসে না, আর নৌসিনের ও এখন অভ্যাস হয়ে গেছে আকাশের বুকে ঘুমানোর। কিন্তু আজকে আকাশের এমন ব্যবহারে কষ্ট পায় নৌসিন। এমনিতেই ঈশান ভাইয়ের কথা মনে পড়ছে। সে মনে করেছিল আকাশ হয়তো তার ভালোবাসা দিয়ে ভুলাই দিবে, সব কষ্ট তাকে নিয়ে অজানায় সুখের নিরেপাড়ি দিবে। কিন্তু ঘুমন্ত আকাশকে দেখে চোখের কার্নিশ বেয়ে অশ্রু ধারা নামার জন্য প্রস্তুত হতে থাকে। পরক্ষণেই নিজেকে বুঝায় আজকে সবার উপর দিয়ে অনেক ধকল গেছে, হয়তো আকাশও অনেক ক্লান্ত, তাই আজকে তাড়াতাড়ি ঘুমাই গেছে। মাইন্ডকে কথা বুঝাতে পারলেও মন কি আর কোন মানা শুনে, কোন অজুহাত বুঝে নৌসিন অভিমান নিয়েই আকাশের বুকে মাথা রাখে। মাঝরাতে ঘাড়ে উষ্ণ ছোঁয়া পাইতেই ঘুম ভাঙে যায়। নৌসিনের চোখ মেলে তাকায় আকাশ, তার ঠোঁট দ্বারা নৌসিনের গলায় ঘাড়ে মুখে অসংখ্য ভালোবাসার পরশ দিচ্ছে আর বিড় করে বলেছে, মাফ মোড়ে দেও আমাকে মায়াপাড়ি। নৌসিন চমকায়, বুঝে না কিসের জন্য তার কাছে ক্ষমা চাচ্ছে। আকাশে কি কোন ভুল করেছে যার জন্যই আজকে সারাদিন রাত নৌসিনের কাছে থেকে নিজেকে দূরে সরায় রেখেছে। দুই হাত দিয়ে আগলে নেয় আকাশের মুখ। আকাশ অবাক হয়, সে মনে করে তার ঘুমন্ত মায়াবিনী গভীর ঘুমে আচ্ছন্ন। সে ভাবেনি এইভাবে ধরা পড়ে যাবে সে। নৌসিনও কি হয়েছে আপনার আকাশ, আপনি কিসের জন্য ক্ষমা চাচ্ছেন আর আপনার চোখে পানি বা কেন? অস্থির হয়ে আকাশও মাফ করে দেও আমাকে, আজকে আমার জন্যই তোমার এত কষ্ট, আমার জন্যই। তুমি তোমার ঈশান ভাইয়ের থেকে দূরে। আজকের দিনটা যদি না হতো তাহলে হয়তো তুমি তোমার ঈশান ভাইয়ের কাছে থাকতা। নৌসিন হুশ চুপ। আর একটা কথাও না, আমার আগেও আপনাকে সব বলে দেওয়া উচিত ছিল। ঈশান ভাইয়ের কাছে এমনিতেও বেশি সময় ছিল না। আমি স্বাভাবিক হওয়ার কিছুদিন পরে ঈশানের মণিমার সাথে আমার দেখা হয়েছিল, ওনার কাছ থেকেই জেনেছিলাম। তারপরে সব বলল। আকাশও তো বউ। নৌসিন আকাশের ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়াই। নৌসিন হুশ কোন কথা না, আজকে এই দিনটা এমন হয়েছে কারণ আল্লাহ আমাদের ভাগ্য এটাই রেখেছিল। আল্লাহ চাইছিল আমাদের মিলটা এইভাবে হোক। আমাদের হঠাৎ দেখে তো লেখিকা এই জন্যই করাইছিল, তাই না? এবার আমাকে এত এত আদর করো তো। আমার যে ছোট তারা চায়, আকাশের সবচেয়ে উজ্জ্বল তারা আমাদের তারা চায়। আকাশের বুকে মুখ লুকায় নৌসিন। আকাশ ও হাসে, জড়ায় ধরে গভীরভাবে তার প্রিয়সীকে। সমাপ্ত।